আমরা শুরু করছি মাত্রা নির্ণয় অথবা ডাইমেনশন কি করে বের করতে হয়। দেখো ব্যাপারটা হচ্ছে যে ডাইমেনশন বা মাত্রা যে আমরা বের করব এটা কার বের করব না ডাইমেনশন বের করি আমরা কার না ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি। ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটির আমরা কিন্তু মাত্রা বের করি। তাহলে ভৌত রাশি জিনিসটা কি? এই যে ভৌত রাশি যাকে আমরা বলছি ফিজিক্যাল কোয়ান্টিটি, এই জিনিসটা কি? ফিজিক্যাল কোয়ান্টিটি এই ফিজিক্যাল কোয়ান্টিটি জিনিসটা কি বা ভৌত রাশি জিনিসটা কি? মনে রাখবে যে পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কেই আমরা কিন্তু ভৌত রাশি বলি। তুমি স্যার আমরা তো সব কিছুকেই মাপতে পারি স্যার, তাহলে ভৌত রাশি তার মানে সব কিছুই। দেখো সব কিছু কিন্তু মাপা যায় না। যদি আমরা কয়েকটা জিনিস আমরা ভাবি, যেমন ধরো আমাদের ইমোশনগুলো, আমাদের রাগ, আমাদের ক্রোধ, আমাদের দুঃখ পাওয়া, কান্না, হাসি, এই কতটা আমাদের দুঃখ পেয়েছি, কতটা আমি এখন তোমার আনন্দে আছি, বা কতটা কষ্ট পেয়েছি, কতটা কান্না আসছে, এই যে একটা ইমোশনগুলো, বা কতটা খিদে পেয়েছি প্রচুর, কিন্তু কতটা খিদে পেয়েছে সেটা মাপ করতে আমরা কিন্তু পারি না, সেটা মাপতে পারি না। ঠিক তেমনই ধরো কোনো একটা বডি স্প্রে, সেই বডি স্প্রের সেন্টটা খুব ভালো সুগন্ধি, হ্যাঁ, কিন্তু কতটা ভালো সেটা আমরা বলতে পারবো না। তোমার ফলের মিষ্টতা, কোনো একটা ফল কতটা মিষ্টি বা কতটা টক, সেটা কিন্তু কতটা টক কতটা মিষ্টি বলতে পারবো না, খুব মিষ্টি খুব টক বলতে পারবো। ঠিক আছে, তো সব জিনিস কিন্তু আমরা মাপতে পারি না। তো যেগুলোকে আমরা মাপতে পারবো না সেগুলোকে আমরা ভৌত রাশি বলবো না, বা সেগুলোকে ফিজিক্যাল কোয়ান্টিটি বলবো না। যাদেরকে আমি মাপতে পারবো তাদেরকে আমরা কি বলবো? ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি আমরা বলবো। ওকে, তো তোমরা নোট করতে পারো যে পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কেই আমরা ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি বলি। ওকে, তো এবার মনে রাখবে যে আমাদের প্রকৃতিতে মোট 7টা এমন ফিজিক্যাল কোয়ান্টিটি আছে যারা হচ্ছে প্রাথমিক বা ফান্ডামেন্টাল, অর্থাৎ এদেরকে প্রাথমিক তোমার ভৌত রাশি বা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি বলা হচ্ছে। আচ্ছা, কেন বলা হচ্ছে? কারণ এই যে সমস্ত ভৌত রাশিগুলোর কথা আমরা বলবো সে 7টা, তারা অন্য কোনো ভৌত রাশির উপর কিন্তু ডিপেন্ড করে না। তারা কিন্তু ওদের যে মাত্রা বলো বা ওদের যে তোমার একক বলো, সেটা ওর মাত্রাটা বা ওর যে তোমার এককটা অন্য কোনো ভৌত রাশির উপর কিন্তু ডিপেন্ড করছে না। তাই আমরা তাদের প্রাথমিক বলছি, এবং এই প্রাথমিক ভৌত রাশিগুলোর মাত্রা, একক, এগুলোকে ব্যবহার করে আমরা বাকি সমস্ত ভৌত রাশির মাত্রা এবং একক বের করতে পারবো। সেই সমস্ত রাশিগুলোকে আমরা কি বলবো? লব্ধ বা ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি। ওকে, চলো আমরা দেখব। তো তাহলে আমরা একদিকে লিখছি যে প্রাথমিক ভৌত রাশি, একদিকে আমরা লিখছি প্রাথমিক ভৌত রাশি, বা আরে বলা হচ্ছে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। আর এদিকে আমরা লিখবো এদের মাত্রা বা ডাইমেনশন, তোমরা খাতা এবং কলম নিয়ে বসে পড়ো এবং জিনিসগুলোকে খুব সুন্দরভাবে তোমরা কিন্তু এগুলো নোট করো। মনে রাখবে ফিজিক্স কিন্তু মুখস্থ করার বা নোট ভিত্তিক সাবজেক্ট কিন্তু নয়। নোট করতে বলছি মানে নোট ভিত্তিক পড়তে বসে ওটা কিন্তু নয়। জিনিসটা কনসেপচুয়ালি বোঝো, জিনিসটা মনের ভেতর গেঁথে নাও, জিনিসটাকে উপলব্ধ করো, তারপর সেগুলোকে নোট করো, মুখস্থ করে নয় কিন্তু। ওকে, তাহলে আমাদের বুঝতে হবে, প্রথমত বুঝতে হবে, কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। ফিজিক্স হচ্ছে একটা কনসেপচুয়াল সাবজেক্ট। দেখো তাহলে প্রাথমিক ভৌত রাশি কি কি আছে না, 1 নাম্বার মনে রাখবে দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে প্রথম মনে রাখবে দৈর্ঘ্য হচ্ছে একটা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। দৈর্ঘ্যকে আমরা কি বলি? ইংলিশে লেন্থ। কি বলি? লেন্থ। তো এটা হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা কি? মনে রাখবে মাত্রা সবসময় লেখা হয় ক্যাপিটালে, দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এল। ঠিক আছে, তো এল দিয়ে কিন্তু দৈর্ঘ্য বোঝানো হয়, অর্থাৎ ক্যাপিটাল এল মানে কি? এটা বোঝাচ্ছে যে এটা দৈর্ঘ্যকে বোঝাচ্ছে বা দৈর্ঘ্যের মাত্রাকে বোঝাচ্ছে। 2 নম্বরটা মনে রাখবে ভর, কোনো বস্তুর ভরটা, এ বলা হচ্ছে মাস। ভরকে বলা হয় মাস। ভর মানে কি না, কোনো একটা বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ
বা সাবস্টেন্স রয়েছে সেটাকে আমরা বলি ওই বস্তুটার ভর। বুঝতে পারলে? তো ভরের মাত্রা হচ্ছে কি ক্যাপিটাল এম, ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম। এবার আমরা চলে আসছি সময়, সময়কে আমরা কি বলি টাইম, তো এর মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি, অর্থাৎ ক্যাপিটাল টি মানে কি সেটা সময়ের মাত্রা। 4 নাম্বার হচ্ছে তোমার তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রা যেটা আমরা বলছি ইলেকট্রিক কারেন্ট, যেটা আমরা বলছি ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট এর মাত্রা হচ্ছে ক্যাপিটাল আই। ঠিক আছে, ক্যাপিটাল আই। তবে কিছু কিছু ক্ষেত্রে এখন কোনো কোনো জায়গায় কোশ্চেনে তোমার ক্যাপিটাল এটাকেও তোমার কারেন্টের মাত্রা রূপে কিন্তু ধরা হচ্ছে, যদিও ক্যাপিটাল এটা কি বোঝায় না অ্যাম্পিয়ার বোঝায়, অর্থাৎ কারেন্টের এসআই একক বোঝায়, কিন্তু কোনো কোনো জায়গায় অপশানে তোমার ক্যাপিটাল এও থাকতে পারে, সেটা তুমি ধরে নেবে যেখানে মাত্রা বোঝাতে ক্যাপিটাল এটাকে বোঝানো হয়েছে, কার মাত্রা না কারেন্টের মাত্রা, ইলেকট্রিক কারেন্ট, ওকে, বা তড়িৎ প্রবাহ। 5 নাম্বার মনে রাখবে তাপমাত্রা, তাপমাত্রা এটাকে তোমার থার্মোডাইনামিক টেম্পারেচারও বলা হচ্ছে। কি বলা হচ্ছে? থার্মোডাইনামিক টেম্পারেচার, থার্মোডাইনামিক টেম্পারেচার, এটাকে থার্মোডাইনামিক তোমার টেম্পারেচার বলা হচ্ছে। এটাকে দেখা হয় তোমার থিটা লেখা হয়, থিটা ক্যাপিটাল লেখা হবে, স্মল থিটা কেমনভাবে লেখা হতো এইভাবে, আর ক্যাপিটাল থিটা কি না এটা অনেকটা তোমার ট্যাবলেটের মতো ব্যাপার, যেমন ট্যাবলেট বা যেগুলো আমরা খাই, ধরো তোমার প্যারাসিটামল টাইপের, কোনো প্রমোশন করছি না, যাই হোক এটা বলছি, তো ট্যাবলেট কীভাবে লেখা হয় এই মাঝে কী করে দাগ দেওয়া হয়, ঠিক আছে তো, আর দু সাইডে দুটো তোমার দাগ দেবে অনেকটা এইচের টাইপের ভেতরটা, ঠিক আছে তো, তো গোল দিয়ে এরকম দাগ, এটাকে বলা হচ্ছে তোমার ক্যাপিটাল থিটা। এটা কি বলা হচ্ছে? তাপমাত্রা বা থার্মোডাইনামিক টেম্পারেচারের মাত্রা বা ডাইমেনশন বলা হচ্ছে। 6 নম্বর তোমরা মনে রাখবে হচ্ছে পদার্থের পরিমাণ, ঠিক আছে তো, পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ এটা হচ্ছে তোমার কি অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, অর্থাৎ কতটা পদার্থ রয়েছে, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। তো পদার্থের পরিমাণের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এন, ক্যাপিটাল এন। আর 7 নাম্বার ফিজিক্যাল কোয়ান্টিটি, ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি বা প্রাথমিক ভৌত রাশি কি না সেটা হচ্ছে তোমার দীপন প্রাবল্য, দীপন প্রাবল্য, অর্থাৎ কোনো একটা প্রদীপ বলো বা কোনো একটা লাইট বলো তার ইন্টেন্সিটি কতটা ইন্টেন্সভাবে সেটা জ্বলছে, সেটাকে বলা হয় দীপন প্রাবল্য, সেটা বলো দীপন প্রাবল্য, এটা বলা হচ্ছে লুমিনাস ইন্টেন্সিটি, এটা বলা হচ্ছে লুমিনাস ইন্টেন্সিটি। লুমিনাস ইন্টেন্সিটিকে ক্যাপিটাল জে দিয়ে বোঝানো হয়, ক্যাপিটাল জে দিয়ে আমরা দীপন প্রাবল্যকে বোঝাই। তাহলে কি বুঝলে? দৈর্ঘ্যের মাত্রা কি ক্যাপিটাল এল, এবার দৈর্ঘ্য বলতে সেটা যা খুশি হতে পারে, মানে সেটা হতে পারে সরণ, হতে পারে তোমার কি অতিক্রান্ত দূরত্ব, হতে পারে ব্যাসার্ধ কোনো একটা বৃত্তের, হতে পারে ওই বৃত্তের ব্যাস, হতে পারে একটা ঘরের দৈর্ঘ্য, হতে পারে ঘরের প্রস্থ, হতে পারে ঘরের তোমার কি উচ্চতা। তাহলে যেটা লেন্থ বোঝায় সেটাকেই আমরা কি ক্যাপিটাল এল দিয়ে কিন্তু বোঝাবো, বুঝতে পারলে? আচ্ছা, মাস বা দৈর্ঘ্য কি হলো না ক্যাপিটাল হলো এম, টাইম সময় কি হলো ক্যাপিটাল হলো আই, তড়িৎ প্রবাহ মাত্রা ক্যাপিটাল আই অথবা ক্যাপিটাল এ, তাপমাত্রাকে ক্যাপিটাল থিটা, পদার্থের পরিমাণ ক্যাপিটাল এন, দীপন প্রাবল্য ক্যাপিটাল জে। তাহলে এগুলো হচ্ছে তোমার কি প্রাথমিক ভৌত রাশি বা ফান্ডামেন্টাল যে ফিজিক্যাল কোয়ান্টিটি তাদের কিন্তু মাত্রা বা ডাইমেনশন। এবার আমরা কিছু ইম্পর্টেন্ট ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটির মাত্রা নির্ণয় করব। আশা করি তোমরা ক্লাস 9-এ এগুলো পড়েছো, একবার ক্লাস 11-এ আবার পড়ছো, এবং এই বিষয়গুলো কিন্তু ইম্পর্টেন্ট, নিটে এবং জেইতে কিন্তু মাত্রা থেকে কোশ্চেন আসে। আমরা বিগত যে ক্লাসগুলো আমরা নিয়েছি তাতে তোমাদের প্রিন্সিপাল অফ হোমোজিনিটি যেটা মাত্রা প্রসঙ্গে যার সমস্যা সেই সম্বন্ধে ক্লাস দেওয়া আছে, প্রিন্সিপাল অফ হোমোজিনিটি দিয়ে, যেটা নিটে এবং জয়েন্টে কিন্তু কোশ্চেন আসে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা ক্লাসটা কিন্তু করে নেবে, ওকে। তার সাথে তোমাদের ম্যাক্সিমাম পার্সেন্টেজ এরর অথবা শতকরা ত্রুটি, সর্বাধিক শতকরা ত্রুটি বা ত্রুটি নির্ণয় তারও ক্লাস দেওয়া আছে, তোমরা লিঙ্কে গিয়ে
এই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা গিয়ে কিন্তু দেখে নেবে। তোমাদের এগুলো ক্লাস 11-এর জন্য এবং কম্পিটিটিভ যে সমস্ত এক্সাম আসছে সামনে তার জন্য কিন্তু প্রচুর হেল্পফুল হবে, অবশ্যই দেখো। এবার দেখো এবার কি হচ্ছে, আমরা কিছু গুরুত্বপূর্ণ আমরা কিন্তু ভৌত রাশির মাত্রা দেখে নেব। ওকে, কিছু বেসিক থেকে আমরা করছি শুরু, তারপর আস্তে আস্তে আমরা কিন্তু কিছু অ্যাডভান্সে আমরা যাব, ঠিক আছে? তো দেখো ধরো প্রথম আমরা বললাম কিছু বেসিক জিনিস আমরা দেখে নিই। প্রথম ধরো স্মরণ, বললাম কি স্মরণ, স্মরণ বা বললাম ডিসপ্লেসমেন্ট। স্মরণ বা ডিসপ্লেসমেন্ট কি? ধরো তুমি কোনো একটা জায়গা থেকে কোনো জায়গায় তুমি যাচ্ছ, অর্থাৎ বাড়ি থেকে, তোমাদের বাড়ি থেকে হয়তো বাজার যাচ্ছ, অথবা স্কুল যাচ্ছ। তো বাড়ি থেকে স্কুলের যে ডিস্টেন্সটা তুমি যাচ্ছ সেটা কি ঘুরে ফিরে এদিক ওদিক হয়ে যাচ্ছ। তাই এদিক ওদিক হয়ে যে যাচ্ছ, এই রাস্তা ওই রাস্তা হয়ে কোনদিন লেফটে তোমার টার্ন নিয়ে করলে নিলে, রাইটে তুমি করে টার্ন নিলে, এমনি করে তুমি যাচ্ছ, ঠিক আছে? কোনো জায়গায় কার্ভ পেলে সেখানে তুমি সেই কার্ভের মধ্য দিয়ে তুমি গেলে, হ্যাঁ তোমাদের পড়াবো ওটা রাস্তার ব্যাংকিং। ওকে, যে যখন আমরা কার্ভের মধ্য দিয়ে যাই তখন একটা ব্যাংকিং একটা ব্যাপার থাকে, ঠিক আছে? পিছলে পড়ে যায় মানুষ, সে কীভাবে পিছলে পড়বে না তারও ক্লাস আসবে তোমাদের বৃত্তীয় গতিতে। তো যাই হোক, তো এই ধরনের রাস্তা তুমি যাচ্ছ, তো এই যে মোট যে তুমি দূরত্বটা গেলে সেটা কিন্তু স্মরণ বলছে না, সেটা বলছে অতিক্রান্ত দূরত্ব। কিন্তু যদি তোমার বাড়ি থেকে স্কুলের যে দূরত্বটা সেটা যদি কি হয়, একটা সরলরেখা বরাবর হয়, একটা সরলরেখা বরাবর, অর্থাৎ সবথেকে শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন your home and school, this shortest distance is known as displacement or স্মরণ বলছে এটাকে, বুঝতে পারলে? তাহলে দুটো জায়গার মধ্যে সবথেকে ন্যূনতম যে দূরত্ব সেটাকে আমরা স্মরণ বা ডিসপ্লেসমেন্ট বলতে পারি। ওকে, তাহলে দেখো, তাহলে স্মরণের মাত্রা কি হবে একবারে করে দিচ্ছি। তাহলে স্মরণটাকে মাত্রা যখন লিখি আমরা নির্ণয় করবো, তখন সেটা এইভাবে না, আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে ভরে দেবো। তো থার্ড ব্র্যাকেটের মধ্যে ভরা মানে কি, যে আমি আর ভাষা দিয়ে লিখছি না যে মাত্রা নির্ণয় করছি, থার্ড ব্র্যাকেটের মধ্যে ভরা আছে মানে কি, স্মরণের মাত্রা। তাহলে স্মরণের মাত্রা কি হবে না, ক্যাপিটাল হবে এল। তোমরা দেখলে যে দৈর্ঘ্যের মাত্রা ক্যাপিটাল এল হয়, আর স্মরণটা একটা দৈর্ঘ্যের মধ্যেই পড়ছে। 2 নম্বর চলে আসছে বেগ। বেগকে কি বলা হয় না, ভেলোসিটি বলা হয়, ঠিক আছে? তাহলে ভেলোসিটি সমান কি হয় না, মনে রাখবে স্মরণ বাই সময়, স্মরণ বাই সময়, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট বাই টাইম। অর্থাৎ টাইমের রেসপেক্টে যদি তোমার ডিসপ্লেসমেন্টটা কি হয়, বাড়ে, তখন সেটা আমরা কি বলি না, বেগ বা ভেলোসিটি বলি। তাহলে ভেলোসিটি কি হবে না, স্মরণের বা ডিসপ্লেসমেন্টের ডাইমেনশন বাই সময়ের ডাইমেনশন বা টাইমের ডাইমেনশন, অর্থাৎ এল বাই টি। তার মানে কি এল টি টু দি পাওয়ার -1। এটা হলো তোমার কি বেগ বা ভেলোসিটির তোমার ডাইমেনশন। মনে রাখবে বেগের ডাইমেনশন যা হবে, তোমার যদি বলতো যে দ্রুতি, যদি বলতো কি দ্রুতি, দ্রুতি মানে কি স্পিড, যদি বলতো স্পিড বা দ্রুতি, এরও কিন্তু ডাইমেনশনটা কিন্তু সেমই হতো না। এক্ষেত্রে কি হতো বলতো, এক্ষেত্রে যে স্মরণের জায়গায় কি হতো না, অতিক্রান্ত দূরত্ব হতো। স্মরণের জায়গায় হতো অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ মোট যে দূরত্ব তুমি গিয়েছো, ঠিক আছে? সরলরেখা বরাবর কিন্তু নয়, মোট দূরত্বটা, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে এরও কিন্তু মাত্রা বা ডাইমেনশন কি হতো না, এল টি টু দি পাওয়ার -1 বা এল টি ইনভার্স হতো। দেখো দ্রুতি এবং বেগের মধ্যে পার্থক্যটা কি, বেগ হচ্ছে একটা সরলরেখা বরাবর যেটা ঘটছে, অর্থাৎ এটা কিন্তু একটা ভেক্টর রাশি বা ভেক্টর কোয়ান্টিটি। কিন্তু দ্রুতি কি না, এটা সরলরেখা বরাবর হচ্ছে না, যেহেতু অতিক্রান্ত দূরত্ব বাই সময়, আর অতিক্রান্ত দূরত্বের নির্দিষ্ট কোনো কিন্তু দিক থাকে না, এদিক ওদিক হয়ে তুমি কিন্তু ইয়ে করতে পারো, যেতে পারো, ঠিক আছে? তো কোনো নির্দিষ্ট দিক নেই যে তোমাকে পূর্ব দিকে তোমাকে যেতে হবে বা পশ্চিম দিকে তোমাকে যেতে হবে বা উত্তর দিকে দক্ষিণে, তুমি যেমন রাস্তা, যেমন তোমাকে টার্ন নিতে হবে, তোমাকে যেদিকে ঘুরতে হবে তুমি সেদিকেই যাবে। এই মোট যে দূরত্বটা সেটাকে বলা হচ্ছে তোমাকে অতিক্রান্ত দূরত্ব। তাহলে অতিক্রান্ত দূরত্ব বাই সময় এটা হলো। আর একইভাবে মনে রাখবে যে স্মরণের যা মাত্রা হয় অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে, টোটাল ডিস্টেন্স কভার যেটা বলা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, তারও কিন্তু কি মাত্রাটা একই হয় না, এল হয়। ওকে, এই যে ব্যাপার। এবার আমরা 3 নম্বরে চলে আসছি তোমার ত্বরণ। ত্বরণকে কি বলা হয় না, তোমার অ্যাক্সেলারেশন। তো ত্বরণ মানে কি, বেগের বৃদ্ধি বাই সময়, অর্থাৎ বেগের বৃদ্ধি, অর্থাৎ বেগের মাত্রা বাই তোমাকে সময়ের মাত্রা, ঠিক আছে? তো বেগের মাত্রা বাই সময়ের মাত্রা। তো সময়ের সাপেক্ষে বা টাইমের রেসপেক্টে যদি বেগের বৃদ্ধি হয়, বেগটা বাড়ে, তখন সেটাকে আমরা কি বলি না, ত্বরণ বা বলি তোমার কি অ্যাক্সেলারেশন। তো বেটা হচ্ছে বেগের মাত্রা কি হবে না, এল টি ইনভার্স, তোমরা এখনই দেখলে, বাই টাইমটা কি টি, তাই হয়ে যাচ্ছে এল টি টু দি পাওয়ার -2।
এর ত্বরণের মাত্রা যা হবে মন্দনের মাত্রাও কিন্তু তোমার তাই হবে। মন্দন কি বলা হচ্ছে? রিটার্ডেশন। এটা কি বলা হচ্ছে? রিটার্ডেশন। তো রিটার্ডেশন মানে কি? যদি সময় সাপেক্ষে বা তোমার টাইমের রেসপেক্টে যদি বেগটা হ্রাস পায় বা কমে যায় তখন সেটাকে বলা হচ্ছে মন্দন বা রিটার্ডেশন। তো এটাও কিন্তু কি হবে? বেগের হ্রাস, মানে তোমার কি বেগের মাত্রা তোমাকে নিতে হবে বা সময়ের মাত্রা তোমাকে নিতে হবে, অর্থাৎ মন্দনের মাত্রাটাও কিন্তু হবে L⁻²। তাহলে এগুলো তোমার ছিল বেসিক জিনিস, যেগুলো নিয়ে কিন্তু অনেক কনফিউশন হতে পারে। যেমন সনের সঙ্গে তোমার ডিসপ্লেসমেন্ট বা অতিক্রান্ত দূরত্ব, তো সনটাকে বলা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, আর অতিক্রান্ত দূরত্ব কি বলা হয় না টোটাল ডিস্টেন্স কভার্ড বাই ম্যান অর সামথিং, যাই হোক। আর যেটা হচ্ছে বেগ এবং দ্রুতি অর্থাৎ ভেলোসিটি এবং স্পিড, এদের মাত্রা একই, আর অ্যাক্সেলারেশন এবং রিটার্ডেশন এদেরও কিন্তু মাত্রা একই। এবার চলে আসবো কিছু আমাদের নতুন কিছু জিনিস যেগুলো আমাদের পাবো, ঠিক আছে, সেগুলো আমরা দেখবো, আলোচনা করব। যেমন ধরো সাপোজ, যেমন তোমার কি ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, এই সমস্ত ফিল্ডের মধ্যে বিভিন্ন ফিজিক্যাল কোয়ান্টিটি তোমাদের মাত্রা কিন্তু বের করতে দেয়, ঠিক আছে। তারপর মহাকর্ষ, সেখানে মহাকর্ষের যে ধ্রুবকটা তার মাত্রা বের করতে দেয়। তোমার হিট থেকে আপেক্ষিক তাপ অথবা লিন তাপ বা মোলার আপেক্ষিক তাপ এদের মাত্রা নির্ণয় করতে দেয়, ঠিক আছে। তো সেগুলো আমরা দেখব। হিট থেকে তারপর তোমার যেমন থার্মাল কন্ডাক্টিভিটি, ঠিক আছে, যেমন কন্ডাক্টিভিটি বা যে তাপ পরিবাহিতা তার মাত্রা করতে দেয়, নির্ণয় করতে দেয়, এগুলো আমরা দেখব। দেখো তাহলে প্রথমে আমরা দেখছি, ধরো বললাম তোমার তড়িৎ ক্ষেত্র, ধরো বললাম তোমার কি যে তড়িৎ ক্ষেত্র। তো তড়িৎ ক্ষেত্রের মাত্রা, তড়িৎ ক্ষেত্রকে বলা হয় ইলেকট্রিক ফিল্ড। তো ইলেকট্রিক ফিল্ডের মাত্রা কি করে আমরা বের করব? দেখো আমাকে মনে রাখতে হবে যে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি একটা চার্জ কিউ চার্জ, ঠিক আছে, তো যদি দেখো ইলেকট্রিক ফিল্ডকে আমরা ই দিয়ে লিখি, হ্যাঁ, ই সাইন দিয়ে আমরা কিন্তু লিখি, তাহলে মনে রাখবে F = QE। এটা মানে কি? মানে হচ্ছে একটা কিউ চার্জ ই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি তোমার কি করে না সেটাকে রাখা হয়, একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি কিউ চার্জকে রাখা হয় তখন ওই কিউ চার্জটার উপর ইলেকট্রিক ফিল্ড কি করে না কিউই পরিমাণ ফোর্স দেয়। যদি এটা আমরা জানি তো দেখো এখান থেকে আমরা কিন্তু ই এর মাত্রাটা বের করতে পারবো। ই সমান কি হবে না F বাই হয়ে যাবে তোমার কি কিউ। এবার তাহলে ই এর মাত্রা সমান তাহলে কি হয়ে যাবে না এফ এর মাত্রা বাই তোমার কি কিউ এর মাত্রা। এবার দেখো এফ এর মাত্রাটা কি করে বের করব? দেখো এফ মানে কি? বল মানে মনে রাখবে কি M × A, অর্থাৎ এমটা তোমার কি মাস আর এটা তোমার কি অ্যাক্সেলারেশন বা ত্বরণ। তাহলে এফ এর মাত্রা সমান কি না এর মাত্রা, তোমার এম এর মাত্রা ইনটু তোমার কি এর মাত্রা। তাহলে এম এর মাত্রা কি হবে? ক্যাপিটাল এম, এটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। আর এটা কি মাত্রা একটু আগে দেখলাম যে L⁻²। তাহলে বলের মাত্রা কি হলো mL⁻²। এবার দেখো কিউ, তাহলে কিউ এর মাত্রা কি হবে না কিউটা মনে রাখবে, আমরা জানি যে কারেন্ট I = কি হয় Q/T, অর্থাৎ কোনো একটা পরিবাহী তারের মধ্য দিয়ে তার যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, অর্থাৎ তারটা হতে পারে সরু তার হতে পারে মোটা তার, যে কোনো তারের প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে তোমার 1 সেকেন্ডে বা 1 সেকেন্ডে যে পরিমাণ চার্জ কি করছে না মুভ করছে তার মানটাকেই বলা হচ্ছে তোমার কি ইলেকট্রিক কারেন্ট। অর্থাৎ যে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, ঠিক আছে, 1 সেকেন্ডে যে পরিমাণ তোমার আধান প্রবাহিত হচ্ছে তাকেই বলা হচ্ছে ইলেকট্রিক কারেন্ট I। তাহলে কিউ = কি হবে I × হবে T, অর্থাৎ I এর মাত্রা ইনটু তোমার কি হবে T এর মাত্রা। আইটা কি কারেন্ট, কারেন্টের মাত্রা আমরা কি দেখলাম ক্যাপিটাল I, আর টিটা কি টাইমের মাত্রা আমরা কি দেখলাম ক্যাপিটাল T। তাহলে যদি এগুলো আমরা বসিয়ে দিই দেখো কি পাচ্ছি, তাহলে ফোর্সের জায়গায় বসাবো কি mL⁻² এবং কিউ জায়গায় বসাবো কি তোমার IT। তাহলে হয়ে যাবে mL⁻⁻1 T⁻⁻3। তো দিস ইজ দ্য ডাইমেনশন অফ ইলেকট্রিক ফিল্ড। এগুলো তোমাদের জানতে হবে, ক্লাস 11-এ পড়ছো, তবুও তোমরা যদি চাইছো যে আমরা কিছু করে দেখাবো জীবনে, তাহলে কিন্তু এগুলো এখন থেকে তোমাদের প্র্যাকটিস করতে হবে। তাই ক্লাসটি শেষ অবধি দেখো এবং এগুলো নোট করে রাখো। ক্লাসটি ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তোমার এই সাবস্ক্রাইব আমাকে মোটিভেশন দেবে, আমি অনেক ভালো ভালো ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো যাতে তোমাদের কিছু উপকার হয়, সেই চেষ্টাই থাকবে আমার। ওকে, দেখো এবার আমরা চলে আসবো চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডাইমেনশন কি হবে?
ম্যাগনেটিক ফিল্ডের ডাইমেনশন কি হবে দেখো। আচ্ছা ম্যাগনেটিক ফিল্ড তোমার ম্যাগনেটিক ফিল্ডটা আচ্ছা কম্পেয়ার করে পড়ে দিই, তাহলে যেহেতু পড়ালাম তোমার ইলেকট্রিক ফিল্ড, তাহলে ম্যাগনেটিক ফিল্ড বলছি। দেখো তাহলে ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড। দেখো তোমরা যেমন দেখলে যে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কি হয়, যে ফোর্স কাজ করে তার ভ্যালু কত হয়, F = QE, সেরকম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ফোর্স কাজ করবে তার ভ্যালুটা কত হবে, F = QVB। QVB এখানে কিউটা হচ্ছে চার্জ, ভিটা কি না এই চার্জটা ভি বেগ নিয়ে কি করছে ওই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, আর বিটা কি না ম্যাগনেটিক ফিল্ডের তোমার ভ্যালুটা। তোমরা যখন ক্লাস 12 উঠবে তখন দেখবে যদি কোনো একটা চার্জ পার্টিকেল যদি সমবেগে যদি হয় গতিশীল, তাহলে কি হবে, এটা মাধ্যমিকে তোমাদের ছিল দেখবে বিজ্ঞানী তোমার কি ওরস্টেডের পরীক্ষা, ওরস্টেডস এক্সপেরিমেন্ট। তো ওরস্টেড এক্সপেরিমেন্ট আমরা কি দেখেছিলাম যে তারের মধ্য দিয়ে যখন কি হচ্ছে কারেন্ট প্রবাহিত হচ্ছে তখন তারটা চারিদিকে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হচ্ছে। অর্থাৎ এখান থেকে আমরা কি সিদ্ধান্তে এসেছিলাম যে তারের মধ্যে যে কোনো একটা কন্ডাক্টিং ওয়্যারের মধ্যে যদি কারেন্ট ফ্লো করে তখন কি তার চারিদিকে ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয়। আর এখান থেকে আমরা এটাও বুঝেছিলাম যে এখানে কি হচ্ছে না চার্জগুলো কি সমবেগে বা ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে মুভ করে। তাহলে কি তাহলে সমবেগে গতিশীল বা একটা ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে গতিশীল যে কোনো চার্জ পার্টিকেল কি করবে না ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। তো ওই জন্য কি চার্জ পার্টিকেলটাকে ভি ভেলোসিটি নিয়ে মুভ করাতে হয়, যদি না মুভ করে তখন সে ম্যাগনেটিক ফিল্ড কিন্তু তৈরি হবে না, এবং যে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে মুভ করছে সেই ম্যাগনেটিক ফিল্ডে কিন্তু তখন তার উপর কোনো ফোর্স দেবে না। কারণ কি, কারণ ম্যাগনেটিক ফিল্ডের উপরই ফোর্স দেয়। যদি চার্জ পার্টিকেল মুভ না করতো, স্থির থাকতো, রেস্টে থাকতো, তখন সে কি করতো না ইলেকট্রিক ফিল্ড তৈরি করতো। আর ইলেকট্রিক ফিল্ডটা ম্যাগনেটিক ফিল্ডের উপর কিন্তু ফোর্স দেবে না, ইলেকট্রিক ফিল্ডের উপরই ফোর্স দেবে। তাই আমরা কি করি না কিউ চার্জকে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কিন্তু স্থির রাখি, কারণ স্থির চার্জে কিন্তু কি ইলেকট্রিক ফিল্ড তৈরি করে, মানে ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে চার্জ, সেটা স্থির থাক বা সমবেগে থাক গতিশীল বা অন্য কিছু হোক, ওটা নেচার। কিন্তু যখন সে সমবেগে হবে গতিশীল, ভি বেগে হবে গতিশীল, তখন সে ইলেকট্রিক ফিল্ড তৈরি তো করছিলই, তার সঙ্গে ম্যাগনেটিক ফিল্ডও তৈরি করবে। তখন ওই বাহ্যিক চৌম্বক ক্ষেত্র কি করবে, তার উপর এই F = QVB পরিমাণ ফোর্স দেবে। বুঝতে পারলে? তাহলে এখান থেকে যে বি এর যে মাত্রাটা ডাইমেনশন আমরা কি করে পাবো না F/Q × V। তাহলে F এর মাত্রা বাই কি না QV এর মাত্রা। তো F এর মাত্রা একটু দেখলাম যে mL⁻², কিউটা কি না হচ্ছে চার্জের মাত্রা কি দেখলাম একটু আগে IT, আর ভি এর মাত্রা কি জানি আমরা L⁻⁻1 বা LT ইনভার্স। দেখো L কি হলো কাটলো, ঠিক আছে। তো তাহলে কি পাবো MI ইনভার্স, আর T ইনভার্স কাটবে, তাহলে MI ইনভার্স T⁻²। দিস ইজ দ্য ডাইমেনশন অফ ম্যাগনেটিক ফিল্ড অথবা চৌম্বক ক্ষেত্রের মাত্রা। ওকে, এবার আসবো আমরা যে তোমার ইলেকট্রিক ফিল্ডের একটা প্রপার্টি আছে, একটা ভৌত রাশি আছে, যেটা তোমরা মাধ্যমিকে হয়তো তোমাদের সিলেবাসে নেই, ওটা মাধ্যমিক সিলেবাসে তোমাদের ওটা ক্লাস 12 সিলেবাসে আছে এবং নিটের এবং জয়েন্টের সিলেবাসে আছে। সেটা তোমার কি হচ্ছে এপসাইলন নট, এটা বলা হয় এপসাইলন নট 0 বলতে পারো, এপসাইলন 0 বলতে পারো, বা এটা এপসাইলন নটও বলতে পারো। এটাকে বলা হচ্ছে তোমার কি তড়িৎ ভেদ্যতা। এটা কি বলা হচ্ছে তড়িৎ ভেদ্যতা, বা এটা বলা হচ্ছে তোমার কি ইলেকট্রিক্যাল পারমিটিভিটি। ইলেকট্রিক্যাল পারমিটিভিটি, ইলেকট্রিক্যাল পারমিটিভিটি। তোমরা মাধ্যমিকে তোমরা কুলম্বের সূত্র পড়েছো যে F = কি হয় না কনস্ট্যান্ট K Q1 Q2/r², অর্থাৎ দুটো পয়েন্ট চার্জ আছে, সেই দুটো পয়েন্ট চার্জের মধ্যে একটা Q1 একটা Q2, যদি ডিস্টেন্স হয় r তখন কি হয় না F = K Q1 Q2/r² পরিমাণ ফোর্স কাজ করে। হতে পারে ফোর্সটা অ্যাট্রাকটিভ, হতে পারে রিপালসিভ। এবারটা হচ্ছে এই যে K এর যে ভ্যালুটা মনে রাখতে হবে, SI পদ্ধতিতে এই K এর ভ্যালুটা কত হবে না এটা হবে 1/4πε0। K = কি হবে 1/4πε0। এই যে ε0টাকে বলা হচ্ছে তোমার কি তড়িৎ ভেদ্যতা বা ইলেকট্রিক্যাল পারমিটিভিটি। তাহলে F = তাহলে কি হয়ে যাবে না 1/4πε0 ইন্টু Q1 Q2/r²। দেখো এখানে তোমরা কিন্তু এপসাইলনের মাত্রা তোমরা বের করতে পারবে। তাহলে এপসাইলন = কি হয়ে যাবে না দেখো কি হবে এটা না Q1 × Q2 বাই হবে কি না 4πr² ইন্টু হবে কি F।
তাই না? যদি কোনাকুনি গুণ করি দিয়ে এটা আমরা পাবো। তো দেখো তাহলে যদি আমাকে এপসাইলন নটের মাত্রা বের করতে হয় তাহলে Q1 এর মাত্রা বের করতে হবে, Q2 এর মাত্রা বের করতে হবে, R স্কোয়ারের মাত্রা বের করতে হবে, F এর মাত্রা বের করতে হবে। 4 পায়ের মাত্রা বের করার দরকার নেই, ওটা একটা সংখ্যা, ওর কোনো মাত্রা নেই। তাহলে Q এর মাত্রা কি হয় IT, তাহলে IT ইন্টু হবে IT, ওকে। আর নিচে কি হচ্ছে আরটা কি ব্যাসার্ধ, ব্যাসার্ধ কি বলে দৈর্ঘ্য, তাহলে ব্যাসার্ধের মাত্রা কি হয় L স্কোয়ার। আচ্ছা ব্যাসার্ধের স্কোয়ার মানে L স্কোয়ার হলো। Fটা হচ্ছে বল কি হবে mL⁻²² হবে। তাহলে দেখো এবার দেখবো কিছু কাটাকাটি হচ্ছে কিনা। দেখো এবারটা কি হচ্ছে, দেখো তাহলে ওপরে কি পেয়েছি আমরা I²T², নিচে কি পেলাম না mL³ তাহলে কি হয়ে যাচ্ছে m ইনভার্স, ঠিক আছে, I²L⁻³ দিস ইজ দ্য ডাইমেনশন অফ ইলেকট্রিক্যাল পারমিটিভিটি অথবা তড়িৎ ভেদ্যতা। আচ্ছা যদি তোমাদের বলে যে 1/4 পাই এপসাইলন নট এর মাত্রা কত, তখন তোমরা কি করবে না এটাকে জাস্ট উল্টে দেবে, তাই না? কারণ 4 পাই কোনো মাত্রা নেই, তাহলে এটা মাত্রা যদি এটা হয় তো 1 করলে কি হবে, এটা উল্টে যাবে, অর্থাৎ হবে m হয়ে যাবে L⁻², I⁻², L³ T⁻² হয়ে যাবে কি -4। দিস ইজ দ্য ডাইমেনশন অফ 1/4 পাই এপসাইলন নট, ওকে। এবার আমরা আসবো চৌম্বক ক্ষেত্র। যেমন তোমরা দেখছো যে ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল পারমিটিভিটি আছে, ঠিক তেমনি চৌম্বক ক্ষেত্রের ক্ষেত্রে কি আছে না ম্যাগনেটিক পারমিয়েবিলিটি, যেটাকে আমরা লিখি কি মিউ দিয়ে লিখি, মিউ সাইন দিয়ে, ওকে। তাহলে দেখো আমরা কি দেখবো, দেখো তাহলে এবার আমরা দেখব যে ম্যাগনেটিক পারমিয়েবিলিটি অথবা চৌম্বক ভেদ্যতা, ওটা আমরা পড়লাম তড়িৎ ভেদ্যতা, এটা আমরা পড়ব চৌম্বক ভেদ্যতা, ঠিক আছে। চৌম্বক ভেদ্যতা এটাকে বলা হচ্ছে মিউ, লিখে নিচে 0 দেওয়া হয়, এটা বলা হয় মিউ নট বা শূন্য মাধ্যম বোঝাতে ইউজ করা হয়। মিউ এটা মিউ দিয়ে লিখতে এটা ইয়ে করে লেখা যাবে অথবা মিউ নট দিয়ে লেখা যাবে। মিউ নট মানে কি শূন্য মাধ্যম বোঝাতে এটা আমরা ব্যবহার করছি, ব্যাপারটা একই, ওকে। তাহলে চৌম্বক ভেদ্যতা দেখো এখানে কি হয় না চৌম্বক ভেদ্যতা কিভাবে আমরা ইউনিট এর ডাইমেনশন বের করব, এটাকে বলা হচ্ছে ম্যাগনেটিক পারমিয়েবিলিটি। কি বলা হচ্ছে ম্যাগনেটিক পারমিয়েবিলিটি, এটা বলা হচ্ছে ম্যাগনেটিক পারমিয়েবিলিটি বা চৌম্বক ভেদ্যতা। বাট হচ্ছে যে চৌম্বক ভেদ্যতার ডাইমেনশন আমরা কি করে বের করব। দেখো চৌম্বক ভেদ্যতার ডাইমেনশন বের করতে গেলে সবথেকে যেটা তোমাদের সহজ হবে সেটা হচ্ছে যে আমাদের মনে রাখতে হবে যে ম্যাগনেটিক ফিল্ড B ইকুয়াল টু কি হয় না μ0/4 পাই, এ সময় মনে রাখতে হবে IDL sin θ/r²। এটা হচ্ছে বায়ো-সাভার্টের ফর্মুলা, এটা হচ্ছে বায়ো-সাভার্টের ফর্মুলা। তো যাই হোক বায়ো-সাভার্টের ফর্মুলাটা এখন আপাতত মনে রাখো যে B ইকুয়াল টু হয় μ0/4 পাই IDL sin θ/r², বা এটাকে ডিএলটাকে তুমি এল করে নাও, IL sin θ/r²। এখানে বিটা কি বটে না ম্যাগনেটিক ফিল্ড, এলটা কি একটা তারের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ, এলটা কি ওই তারের দৈর্ঘ্য, আর আরটা কি না একটা একটা ওই তার থেকে দূরত্ব, অর্থাৎ তার থেকে কত দূরে আমি কি করছি ম্যাগনেটিক ফিল্ডের মানটা বের করছি। আর μ0টা কি না চৌম্বক ভেদ্যতা। তো দেখো তাহলে μ0 ইকুয়াল টু তাহলে কি হয়ে যাবে না I ইন্টু এল ইন্টু সাইন থিটা বাই হয়ে যাবে 4 পাই r² ইন্টু হয়ে যাবে তোমার কি বি মানে ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে। তাহলে দেখো এবার যদি ডাইমেনশন বের করতে হয় তাহলে দেখো তাহলে মিউ ডাইমেনশন মানে কি তোমাকে আই এর ডাইমেনশন বের করতে হবে, এল এর বার করতে হবে, সাইন থিটাটা ডাইমেনশন নেওয়ার দরকার নেই কারণ সাইন থিটা হচ্ছে সংখ্যা ওর মাত্রা নেই, আর বি এর মাত্রা তোমাকে নিতে হবে। তাহলে আই এর মাত্রা কি ক্যাপিটাল আই, এলটা কি ক্যাপিটাল এল, ঠিক আছে। তো r² মানে কি এল স্কোয়ার, আর ম্যাগনেটিক ফিল্ডের ডাইমেনশন তোমরা একটু আগে পেলে, কিভাবে পেলে না এ ইকুয়াল টু তোমার কি কিউ ভি বি, তাহলে বি ইজ ইকুয়াল টু কি পেলে এফ বাই তোমার কি কিউ ভি। তাহলে বি এর মাত্রা তুমি কি পেয়ে গেলে এফ এর মাত্রা বাই কিউ এর মাত্রা ইন্টু ভি এর মাত্রা, অর্থাৎ mL⁻² বাই আইটি ইন্টু L⁻⁻1। তাহলে কি হবে এল এল কি হবে কাটবে, টি টি কেটে যাবে, কি দেখলাম আমরা MI ইনভার্স T⁻²। তাহলে যদি আমি বসিয়ে দিই এখানে MI ইনভার্স T⁻², তাহলে আমরা কি পেয়ে যাবো মাত্রাগুলো দেখে নাও। তাহলে হয়ে যাবে M হয়ে যাবে ইনভার্স, আইটা হবে কি স্কোয়ার, যদি ওপরে চলে যায় তাহলে +1 + 1 মানে হয়ে যাবে 2, এলটা কি হবে -1
আর টিটা হবে তোমার কি স্কোয়ার। দেখো তাহলে এটা হয়ে যাবে কি না মিউ নট বা ম্যাগনেটিক যে পারমিয়াবিলিটি তার মাত্রা। একবার দেখে নাও যে জিনিসটা ঠিক আছে কিনা। দাঁড়াও এটা একটু ভুল হলো মাত্রাটা বের করাটা, দাঁড়াও এখানে একটু ভুল হয়েছে, এই জায়গাটা ভুল হলো। ব্যাপারটা হচ্ছে যে এটা একটু ভুল হয়ে গেল জায়গাটা। মিউ নট ইকুয়াল টু কি হতো না হতো 4 পাই r স্কোয়ার ইন্টু হতো কি বি বাই কি হবে না আই ইন্টু এল ইন্টু তোমার হবে কি সাইন থিটা। এবার ঠিক আছে ওকে। তাহলে কি হবে তাহলে বুঝতে পারছো মিউনের মাত্রা মানে কি আর স্কোয়ারের মাত্রা, বি এর মাত্রা, আই এর মাত্রা এবং এল এর মাত্রা। আর স্কোয়ার মানে কি এল স্কোয়ার, বিটা আমরা কি পেলাম এম আই ইনভার্স টি টু দি পাওয়ার -2, নিচে কি পাবো আই আর পাবো এল। তাহলে কি হয়ে যাচ্ছে এমটা এমই থাকলো, আচ্ছা আইটা কি হয়ে যাবে আই উপরে গেলে হবে -2 হবে, এলটা দেখো 2 - 1 মানে হবে 1 আর টি টু দি পাওয়ার -2। তাহলে এটাকে লিখতে পারি আমরা এভাবে এম এল টি টু দি পাওয়ার -2 আই টু দি পাওয়ার -2। দিস ইজ দ্য ডাইমেনশন অফ ম্যাগনেটিক পারমিয়াবিলিটি অথবা চৌম্বক ভেদ্যতার, এটাই হলো তোমার কি ডাইমেনশন। ওকে এই হচ্ছে ব্যাপারটা। এবার আমরা ডাইমেনশন বের করব তোমার ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে ক্যাপাসিটি বা ধারকত্ব বলে একটা টার্ম আছে ভৌত রাশি। অর্থাৎ কোনো একটা ব্যাপারটা হচ্ছে কি কোনো একটা ধরো তোমার কন্ডাক্টর বা পরিবাহী কতটা চার্জ বা তোমার আধান ধরে রাখতে পারে সেটা হচ্ছে ওই পরিবাহীটা ধারকত্ব। সেই ধারকত্বের মাত্রা তোমাদের কিন্তু বের করতে দেয়। তোমার সুন্দর করে এগুলো নোট করো এবং এগুলোকে বোঝার চেষ্টা করো। যদি বুঝতে না পারছো আমাকে কমেন্ট বক্সে জানাও। আমার টেলিগ্রাম গ্রুপ আছে, আমি লিঙ্ক দিয়ে রাখছি, সেই টেলিগ্রাম গ্রুপটা তোমরা জয়েন হয়ে থাকো, তোমাদের সমস্যাগুলো আমাকে সেখানে তোমরা জানাতে পারো। ওকে দেখো এবার আমরা আসছি কি বললাম না ইলেকট্রিক ফিল্ডের একটা কোয়ান্টিটি আছে যেটা বলা হচ্ছে ধারকত্ব বা তোমার কি ক্যাপাসিটি। ধারকত্ব বা ক্যাপাসিটি বা ক্যাপাসিটার বলা হয়, তোমার ধারককে বলা হচ্ছে ক্যাপাসিটার আর ধারকত্ব বলা হচ্ছে ক্যাপাসিটি। অর্থাৎ কোনো একটা ধারক কতটা আধান তোমার ধরে রাখতে পারছে বা ধারণ করতে পারছে সেটা হচ্ছে কি ওই ধারকটার ধারকত্ব বা ক্যাপাসিটি। ওকে এবার আমরা তোমার চলে আসছি যে কিভাবে একটা ধারকের ক্যাপাসিটি আমরা বের করব। দেখো মনে রাখবে কিউ ইকুয়াল টু সিভি, একটা ফর্মুলা আছে। কিউটা কি কিউটা হচ্ছে চার্জ, সিটা কি তোমার ধারকত্ব বা ক্যাপাসিটি আর ভিটা কি না ইলেকট্রিক পোটেনশিয়াল বা বিভব। তাহলে আমরা কি করবো প্রথমে তড়িৎ বিভবের মাত্রা বের করে নেবো। দেখো বিভব বা তড়িৎ বিভব মাত্রা প্রথমে বের করে নেবো। তড়িৎ বিভব বা বলা হচ্ছে ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল। তোমরা জানো যে ডাব্লিউ ইজ ইকাল টু কিউভি বলে একটা ফর্মুলা হয়, ডাব্লিউ ইজ ইকাল টু কিউভি। এখানে ডাব্লিউ কি না ওয়ার্ক ডান বা কার্য, কিউটা কি হচ্ছে ডাব্লিউ হচ্ছে ওয়ার্ক ডান বা কার্য, কিউটা কি না চার্জ বা আধান এবং ভিটা তোমার কি হচ্ছে বিভব বা ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল। তাহলে বিভব ভি ইকুয়াল টু কি হবে ডাব্লিউ বাই হয়ে যাবে তোমার কি কিউ। এই সম্পর্কগুলো তোমরা যদি মনে রাখতে পারো তাহলে তোমাদের হয়ে গেল ডাইমেনশন বের করা। মুখস্থ করে কিন্তু তুমি সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটির মাত্রা বা ডাইমেনশন তুমি কিন্তু মনে রাখতে পারবে না, তোমাকে এই সম্পর্কগুলো কিন্তু মনে রাখতে হবে। ওকে তাহলে তুমি কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো ভৌত রাশির মাত্রা তুমি কিন্তু বের করে বলে দিতে পারবে। ঠিক আছে, তা ডাব্লিউ মাত্রা কি হবে কার্য, কার্য কি হয় বল গণিত হয় সরণ। তাহলে বল মানে মাত্রা কি এম এল টি টু দি পাওয়ার -2 আর সরণটা কত না এল, তাই না। আর কিউটা কি দেখলাম আইটি, তাহলে কি হয়ে গেল না এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 বাই পেলাম তোমার কি আইটি। তেমন হয়ে যাচ্ছে এম এল স্কোয়ার আই ইনভার্স টি টু দি পাওয়ার -3। দিস ইজ দ্য ডাইমেনশন অফ ইলেকট্রিক পোটেনশিয়াল অথবা তড়িৎ বিভব। তাহলে সি এর ডাইমেনশন কি হয়ে যাবে সি ইকুয়াল টু কি হবে না কিউ বাই হয়ে যাবে তোমার কি ভি হবে, কিউ বাই কি হবে ভি হবে। তা দেখো কিউ ডাইমেনশন কি আইটি আর ভি ডাইমেনশন আমরা কি পেলাম না এম এল স্কোয়ার আই ইনভার্স টি টু দি পাওয়ার -3। তাহলে এম উপরে গেলে কি হবে এম হয়ে যাবে ইনভার্স। আচ্ছা আইটা কি হচ্ছে না আই উপরে গেলে কি হবে এটা হয়ে যাবে +1, তাহলে +1 হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে তো বেশ। এবারে দেখো টিটা কি হবে তোমার টি টু দি পাওয়ার হয়ে যাবে 4 আর এলটা কি হবে এল টু দি পাওয়ার হবে -2। ওকে তাহলে এম ইনভার্স I to the power 2 to the power 4 L to the power -2. This is the dimension of capacity অথবা ধারকত্বের মাত্রা। ওকে এবার আমরা আরো দুটো বিষয়ের মাত্রা দেখব, একটা তোমার কি তড়িৎ ফ্লাক্স আর তোমার কি চৌম্বক ফ্লাক্স অর্থাৎ ইলেকট্রিক ফ্লাক্স এবং ম্যাগনেটিক ফ্লাক্স। এগুলো আমরা দেখবো, আমরা জানবো যে ফ্লাক্স জিনিসটা কি। দেখো ব্যাপারটা হচ্ছে
দেখো এবার যেমন আমরা দেখবো ইলেকট্রিক ফ্লাক্স। শোনো, ইলেকট্রিক ফ্লাক্স বা তড়িৎ ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্স বাইরে বলা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স, এ বলা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স বলা হচ্ছে। এই জিনিসটা কি, ব্যাপারটা হচ্ছে যে কোনো তোমার তড়িৎ ক্ষেত্রকে বোঝাতে আমরা কি করি, কিছু অদৃশ্য রেখা অঙ্কন করি, যেগুলোকে বলি তড়িৎ বড়রেখা। এবার যে কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আমরা তল কল্পনা করি, যদি তল কল্পনা করি, সেই তলের সঙ্গে মধ্য দিয়ে কী হয়, এই যে তোমার বড়রেখাগুলো কি হয় না প্রবেশ করে। এবার যতগুলি বড়রেখা ওই তলটার মধ্য দিয়ে লম্বভাবে ছেদ করে বেরিয়ে যাবে, সেটাকে বলবো কি, ওই সংখ্যাটাকেই বলবো কি না তড়িৎ ফ্লাক্স। তা কি বুঝলে, যে কোনো তড়িৎ ক্ষেত্রকে বোঝাতে কিছু আমরা অদৃশ্য রেখা আমরা কল্পনা করি, যেটা কি বলা হচ্ছে না তড়িৎ বড়রেখা বা ইলেকট্রিক্যাল ফিল্ড লাইন্স। এইগুলো হচ্ছে কি ওই যে তোমার তড়িৎ বড়রেখাগুলি। আর এটা হচ্ছে একটা কাল্পনিক তল, তাহলে এই কাল্পনিক তলের মধ্যে কি হয়েছে না ওই তড়িৎ বড়রেখাগুলো লম্বভাবে কি করেছে না তোমার পাস করেছে, মানে পাসিং থ্রু দ্য প্লেন পারপেন্ডিকুলারলি, অর্থাৎ এই প্লেনটার সাথে পারপেন্ডিকুলারভাবে কি করেছে না পাস করেছে। যতগুলো বড়রেখা কি করবে লম্বভাবে পাস করেছে, সেই সংখ্যাটাকে আমরা কি বলবো না তড়িৎ ফ্লাক্স বলবো। তো তড়িৎ ফ্লাক্সকে আমরা কি লিখি, ফাই দিয়ে লিখি। এই ফাই চিহ্ন, এটা ফাই সমান কি হয়, ইলেকট্রিক ফিল্ডের মান হয় ই। আর যদি এই তলটার ক্ষেত্রফল হয় এস হয় বা এ হয়, যদি আমি এ বলতাম, ক্ষেত্রফল হচ্ছে এ, তাহলে বলতাম ই ইন্টু এ, অর্থাৎ তোমার ইলেকট্রিক ফিল্ডের মান ইন্টু তোমার কি এরিয়া। ওকে, তাহলে ফ্লাক্সের ডাইমেনশন কি হবে না ইলেকট্রিক ফিল্ডের ডাইমেনশন ইন্টু এরিয়ার ডাইমেনশন। এবার ইলেকট্রিক ফিল্ডের ডাইমেনশন আমরা একটু আগে দেখলাম, কীভাবে বের করেছিলাম না এফ ইকুয়াল টু কিউ ই, এই সম্পর্ক থেকে, অর্থাৎ ই ইকুয়াল টু কি এফ বাই হচ্ছে তোমার কি কিউ। তাহলে কি হয়ে যাবে, তাহলে যদি ই এর আমরা ডাইমেনশন বের করে নিই আগের থেকেই, তো কী পাবো, এফ এর কি এম এল টু দি পাওয়ার মাইনাস টু, কিউটা কি না আইটি, তাহলে কি হয়ে গেল এম এল টু দি পাওয়ার মাইনাস টু বাই পেলাম আইটি। আর এ মানে ক্ষেত্রফল, ক্ষেত্রফল মাত্রা কত হয় এল স্কোয়ার। ক্ষেত্রফল মানে কি হয় দৈর্ঘ্য গুণিত প্রস্থ বা বাহু স্কোয়ার, তাহলে বাহু স্কোয়ার মানে কি এল স্কোয়ার। আর দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে কি দৈর্ঘ্যটাও এল প্রস্থটাও এল, তাহলে হয়ে যাচ্ছে এল স্কোয়ার। তাহলে কি হয়ে যাচ্ছে তাহলে মাত্রা না এম এল টু দি পাওয়ার হয়ে কিউব, এই যে এল আর এল স্কোয়ার মানে হয়ে গেল এম এল কিউব, আর হবে আই হবে কি ইনভার্স টি টু দি পাওয়ার হবে কি মাইনাস থ্রি। দিস ইজ দ্য ডাইমেনশন অফ ইলেকট্রিক ফ্লাক্স। এটা তোমার হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্সের ডাইমেনশন। এবার আমরা দেখব যে ম্যাগনেটিক ফিল্ডের ডাইমেনশন আমরা কি করে বের করব। এবার আমরা দেখব যে ম্যাগনেটিক ফিল্ডের ডাইমেনশন আমরা কি করে বের করব। দেখো ইলেকট্রিক ফিল্ডের ডাইমেনশনটা হলো, তোমরা এটা লিখে নাও, স্ক্রিনশট করে নিতে পারো। এবার আমরা আসবো ম্যাগনেটিক ফ্লাক্স বা চৌম্বক ফ্লাক্স। চৌম্বক ফ্লাক্স বা বলছে ম্যাগনেটিক ফ্লাক্স। ম্যাগনেটিক ফ্লাক্স, তো চৌম্বক ফ্লাক্স বা ম্যাগনেটিক ফ্লাক্সের ডাইমেনশন কি হবে। দেখো এখানে যেমন দেখলাম যে তড়িৎ ফ্লাক্স ফাই ইকুয়াল টু কি না তড়িৎ ক্ষেত্রের মান ইন্টু ক্ষেত্রফল, এখানেও তাই যে চৌম্বক ফ্লাক্স ফাই ইকুয়াল টু কি চৌম্বক ক্ষেত্রের মান বি ইন্টু ক্ষেত্রফল হচ্ছে এ। তাহলে ফাই এর ডাইমেনশন ইজ ইকুয়াল টু কি হবে না বি এর ডাইমেনশন ইন্টু তোমার কি এরিয়ার ডাইমেনশন। এবারে একটু আগে আমরা ম্যাগনেটিক ফিল্ডের কিন্তু ডাইমেনশন বের করলাম, একটা সম্পর্ক হতে, সেই সম্পর্ক কি এফ ইকুয়াল টু কি কিউ ভিবি, কিউ ভিবি। তাহলে বি ইকুয়াল টু কি এফ বাই তোমার কি কিউ ভি। তাহলে বি এর ডাইমেনশন সমান কি হবে না এফ এর ডাইমেনশন বাই কিউ এর ডাইমেনশন ইন্টু তোমার কি ভি এর ডাইমেনশন। এফ মানে কি এম এল টু দি পাওয়ার মাইনাস টু, কিউটা কি আইটি, আর ভিটা কি এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে দেখো এল এল কি হলো কাটলো, তাহলে কি পেয়েছিলাম আমি যে এম পেয়েছিলাম, তাই তো এম পেয়েছিলাম, আই আচ্ছা টি টি গিয়েছিল কেটে, তাহলে আই ইনভার্স টু দি পাওয়ার মাইনাস টু। দিস ইজ দ্য ডাইমেনশন অফ ম্যাগনেটিক ফিল্ড। তাহলে বসাবো দেখো এম আই ইনভার্স টু দি পাওয়ার মাইনাস টু, আর এটা কি এল স্কোয়ার, তাহলে হয়ে গেল এম এল স্কোয়ার আই ইনভার্স টু দি পাওয়ার মাইনাস টু। দেখো তাহলে এটা হলো কি ম্যাগনেটিক ফিল্ডের জন্য ফ্লাক্স বা ম্যাগনেটিক ফ্লাক্স। তো এটা হলো তড়িৎ ফ্লাক্স, এটা হলো ম্যাগনেটিক ফ্লাক্স। এই সম্পর্কগুলো মনে রাখবে যে ইলেকট্রিক ফিল্ডের মান ইন্টু কোনো একটা তলের ক্ষেত্রফল, সেটা হচ্ছে তোমার কি ইলেকট্রিক ফ্লাক্স। ম্যাগনেটিক ফিল্ডের মান ইন্টু ক্ষেত্রফল সেটা হচ্ছে তোমার কি ম্যাগনেটিক ফ্লাক্স। ওকে, এবার আমরা দেখব যে আর কি কি তোমাদের রয়েছে যেগুলো আমাদের দরকার। দেখো আর দুটো জিনিস আমার দরকার, এটা হচ্ছে চৌম্বক ভ্রামক, আর তোমার হচ্ছে চৌম্বক ভ্রামক জিনিসটা কি, আর তোমার কি
তড়িৎ ভ্রামক, তড়িৎ দ্বিমেরু ভ্রামক এবং চৌম্বক ভ্রামক। চৌম্বকটাকে চৌম্বক দ্বিমেরু ভ্রামক আমরা বলতে পারি। তাহলে এগুলোও কিন্তু আমাদের জয়েন্ট ইউনিটে কিন্তু এখন জিজ্ঞাসা করা হচ্ছে, টুক করে একটা কোশ্চেন দিয়ে দিচ্ছে। এবং কি বিএসসি নার্সিং যে পরীক্ষা সেখানেও তোমাদের কিন্তু যে জেনপাস যে পরীক্ষাটা, জেনপাস ইউজি, সেই পরীক্ষাটা তোমাদের দিচ্ছে। ওকে, দেখো তাহলে এবার আমরা দেখব যে তোমার কি বললাম না, তোমার ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট অথবা তোমার কি তড়িৎ দ্বিমেরু ভ্রামক বা তড়িৎ ভ্রামক। তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামক এবং চৌম্বক ভ্রামক। দেখো তড়িৎ দ্বিমেরু ভ্রামক, দ্বিমেরু ভ্রামক বা এটাকে ইংলিশে বলছে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, ঠিক আছে। আর তোমার কি চৌম্বক দ্বিমেরু ভ্রামক, চৌম্বক দ্বিমেরু ভ্রামক, এটাকে চৌম্বক ভ্রামকও বলা হয়, এটাকে তড়িৎ দ্বিমেরু ভ্রামক না হলে তড়িৎ ভ্রামকও বলা হয়। ওকে, এটা হচ্ছে তোমার কি ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, ঠিক আছে। দেখো ব্যাপারটা হচ্ছে কি খুব সহজ আমরা দেখব। ধরো সাপোজ দুটো একই পরিমাণ চার্জ, একটা মাইনাস কিউ একটা প্লাস কিউ চার্জ আছে এবং ওদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এল, এবং এল এর মানটা যদি খুব ক্ষুদ্র হয় অর্থাৎ প্রায় জিরোর কাছাকাছি বা শূন্যর কাছাকাছি হয়, তখন এই সংস্থাটাকে আমরা বলবো কি ইলেকট্রিক ডাইপোল অথবা তড়িৎ দ্বিমেরু। তো দুটো একই পরিমাণ কিন্তু বিপরীতধর্মী আধান যদি খুব কম দূরত্বের ব্যবধানে থাকে তখন তাদের আমরা কি বলি না তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল বলি। তাহলে এর ডাইপোল মোমেন্ট বা ভ্রামক কত হবে সেটাকে আমরা পি দিয়ে লিখবো, সেটা হচ্ছে তোমার কি চার্জের মান ইন্টু ওদের মধ্যে দূরত্বটা, চার্জের সময় মানটা নেব, মাইনাস কিউ প্লাস কিউ যদি সমান বটে জাস্ট ওদের মানটা নেব ইন্টু ওদের মধ্যে দূরত্ব। তাহলে পি এর ডাইমেনশন তোমার কি হবে না হয়ে যাবে কিউ এর ডাইমেনশন ইন্টু তোমার কি হবে এল এর ডাইমেনশন। তো কিউটা কি হয় চার্জ, তাহলে হয় আইটি, আর এল, এল মানে কি দূরত্ব, তাহলে হবে এল, তাহলে হবে আইটিএল। ওকে, তো দিস ইজ দ্য ডাইমেনশন অফ তোমার কি বা বলে এলআইটি বলতে পারো, এলআইটি, ঠিক আছে। তো দিস ইজ দ্য ডাইমেনশন অফ ইলেকট্রিক্যাল ডাইপোল মোমেন্ট অথবা তড়িৎ দ্বিমেরু ভ্রামক। আর চৌম্বক দ্বিমেরু ভ্রামক আমরা কি বলতে পারি, সাপোজ দেখো কোনো একটা ধরো বৃত্তাকার তার, একটা বৃত্তাকার তার নিলাম, এই তারের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে কি হবে তার চারিদিকে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। যেটা তোমার কি ওরস্টেডের এক্সপেরিমেন্ট, যেটা মাধ্যমিকে তোমরা পড়েছো, দেখেছো তারের মধ্য দিয়ে কারেন্ট গেলে কি হয় তার চারিদিকে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। তাহলে এটা একটা তার বটে, তাহলে এর চারিদিকে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, আর চৌম্বক ক্ষেত্র থাকলেই কি না তার একটা ভ্রামক থাকবে। তাহলে ভ্রামকের মান কি হবে, ধরো এই তারটা ক্ষেত্র বললাম এ, তাহলে ভ্রামক পি ইজিক্যালি কি হবে আই ইন্টু এ। এর সব থেকে সহজ প্রসেস, তোমার ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট বের করার সব থেকে সহজ প্রসেস এইটা, যে তারের একটা কুণ্ডলী তারের মধ্য দিয়ে, বৃত্তাকার কুণ্ডলী তারের মধ্যে আই পরিমাণ যদি কারেন্ট যায় এবং তারটা ক্ষেত্রফল যদি এ হয় তাহলে ভ্রামক কত হচ্ছে আই ইন্টু এ। তাহলে এর মাত্রা কি হবে না আই এর মাত্রা, এটা তোমার হবে এর মাত্রা, তাহলে আইটা হলো আই আর এটা কি হবে না এল স্কোয়ার। ওকে, তাহলে হয়ে গেল আই ইন্টু এল স্কোয়ার। দিস ইজ দ্য ডাইমেনশন অফ ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। এইগুলো সব তোমরা ক্লাস 11-এর ডাব্লিউবি সিএইচএসসি বোর্ড এবং সিবিএসসি বোর্ডে তোমরা কিন্তু পেয়ে যাবে। তোমরা খুব ভালো করে এগুলো নোট করে নিয়েছো আশা করি এবং ভালো করে তোমরা পড়ো। আর কয়েকটা জিনিস আমি তোমার দেখাবো, সেটা তোমার হচ্ছে তাপ থেকে বা বা তোমার যে তোমার যে থার্মাল পোর্শন থেকে, থার্মোফিজিক্স বা থার্মাল ফিজিক্স থেকে আমরা কিছু জিনিস আমরা দেখব। দেখো একটা তোমার কি হচ্ছে আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট। এই সম্পর্কগুলো আমি বলে দিচ্ছি, তোমরা মাত্রাগুলো নিজেরা বের করবে। আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ, দেখো আপেক্ষিক তাপকে আমরা কি বলি স্পেসিফিক হিট, স্পেসিফিক হিট। এই জিনিসটা কি, এটা হচ্ছে আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট। একটা সম্পর্ক মনে রাখতে হবে যে কিউ ইজিক্যাল টু এম ইন্টু এস ইন্টু টি। কিউটা কি না গৃহীত বা বর্জিত তাপ, কিউটা তোমার কি হচ্ছে গৃহীত বা বর্জিত তাপ, গৃহীত বা বর্জিত তাপ। এসটা তোমার কি আপেক্ষিক তাপ, এসটা কি না আপেক্ষিক তাপ। টিটা কি
তাপমাত্রার বৃদ্ধি বা হ্রাস, তাপমাত্রার বৃদ্ধি বা হ্রাস। ওকে, আর এমটা কি না বুঝতে পারছো, এটা হচ্ছে কি ওই বস্তুটার ভর, যে তাপটা গ্রহণ বা বর্জন করেছে। তাহলে এস এর মাত্রা যদি আমার বের করতে হয় তাহলে কার কার মাত্রা বার করতে হবে না কিউ এর মাত্রা বাই এম এর মাত্রা ইন্টু কি টি এর মাত্রা। এবার তাপের মাত্রা কি হবে, তাপ হচ্ছে একটা শক্তি, শক্তির মাত্রা কি হয় মনে হবে কার্যের মাত্রা যা হয় শক্তির মাত্রাও তাই হয়। আর আমরা জানি বিখ্যাত সেই ফর্মুলা ই ইকুয়াল টু এমসি স্কোয়ার, এটা হচ্ছে তোমার কি আইনস্টাইনের মাস এনার্জি রিলেশনশিপ। ওকে, তো এটা নিয়ে আমরা একটা স্পেশাল ভিডিও বানাবো, ঠিক আছে, তোমরা দেখবে, সঙ্গে থাকবে, অবশ্যই আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে। দেখো তাহলে কি হচ্ছে ইকুয়াল টু এমসি স্কোয়ার, তা এনার্জি ইজ ইকুয়াল টু কি না এম এর ডাইমেনশন ইন্টু সি স্কোয়ার ডাইমেনশন। এম এর ডাইমেনশন কি হবে ক্যাপিটাল এম, আর সি স্কোয়ারটা কি হবে না এল বাই টি হয়, সিটা মানে বেগ বটে, বেগের মাত্রা কি হয় এল টি ইনভার্স, সেটা কি শূন্য মাধ্যমে আলোর বেগ, ভেলোসিটি অফ লাইট ইন ফ্রি স্পেস। তাহলে বেগ তো বেগই না, তাহলে বেগের মাত্রা কি হবে এল বাই টি, তাহলে হয়ে গেল এম এল স্কোয়ার টি দি পাওয়ার হলো কি -2। দেখো তাহলে এই যে মাত্রাটা এটা সে কার্যের মাত্রায় পেয়েছি না, বল ইন্টু সরণ। তাহলে দেখো তাহলে কি পেলাম, তাহলে যে কোনো শক্তির মাত্রা মনে রাখবে এম এল স্কোয়ার -টি হবে, সেটা তাপ শক্তি হোক, আলোক শক্তি হোক, শব্দ শক্তি হোক, যে কোনো শক্তি। এমটা কি না এম হলো, আর টিটা তোমার কি টেম্পারেচার, কিন্তু টাইম নয় ক্ষেত্রে টেম্পারেচার মাত্রা কি হয় না থিটা হয়, তোমরা জানো। তাহলে এম এম কাটলো, তাহলে হয়ে যাবে কি থিটা ইনভার্স এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। দিস ইজ দ্য ডাইমেনশন অফ স্পেসিফিক হিট অথবা আপেক্ষিক তাপ। এবার আমরা দেখব লিন তাপ বা লেটেন্ট হিট। ওকে, তো লিন তাপের কনসেপ্টটা আমরা কি করেছি দেখেছি না, লিন তাপের কনসেপ্ট আমরা দেখেছি যে বস্তুর তাপমাত্রা কিন্তু কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র অবস্থার পরিবর্তন হবে। এটা করতে যে পরিমাণ তাপের গ্রহণ বা বর্জন করা হয় তাকেই বলা হচ্ছে তোমার কি লিন তাপ বা লেটেন্ট হিট। তো লিন তাপ বা লেটেন্ট হিট, লেটেন্ট হিট, লিন তাপ বা লেটেন্ট হিট এটা কি জিনিস দেখো, মনে রাখবে কিউ ইকুয়াল টু এম এল, কিউ ইকুয়াল টু এম এল। কিউটা কি গৃহীত বা বর্জিত তাপ, এমটা তোমার কি বস্তুর ভর, এলটা তোমার কি লেটেন্ট হিট অথবা লিন তাপ। যেমন তো পড়েছো যে বরফ গলনের লিন তাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম, অর্থাৎ 1 গ্রাম বরফকে আইসকে যদি আমরা কি করি +80 ক্যালোরি কি করি তাপ দিই, সেটা গলে যাবে না 1 গ্রাম কি হবে তোমার ওয়াটারে পরিণত হবে। কিন্তু টেম্পারেচার কত থাকবে না 0 ডিগ্রি ছিল সেলসিয়াস, এটাও কিন্তু তোমার 0 ডিগ্রি সেলসিয়াস তোমার থাকবে। অর্থাৎ টেম্পারেচারে কোনো চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র স্টেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তার যে অবস্থা ছিল সে আইস কঠিন, হলো সে ওয়াটার, অর্থাৎ সে হলো তরল। ওকে, তাহলে এখানে এলটা হচ্ছে তোমাকে লেটেন্ট হিট, তো এল ইকুয়াল টু তাহলে কী হবে, এল এর মাত্রা কী হবে না কিউ এর মাত্রা বাই হবে তোমার কি এম এর মাত্রা, তাই না। এই যে ব্যাপার, কিউটা কি শক্তি, তাহলে কি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, আর নিচে হয়ে যাচ্ছে কি এম এম কেটে গেল, তাহলে হলো কি এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। ওকে, এবার আমরা আসছি তোমাদের, সেটা তোমার কি হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি অথবা তাপ পরিবাহিতা, তাপ পরিবাহিতা, তাপ পরিবাহিতার মাত্রা বা থার্মাল কন্ডাক্টিভিটি। দেখো যতগুলো তোমাদের আমি ডাইমেনশন করলাম, তোমাদের দেখবে কম্পিটিটিভ এক্সামে এখান থেকে তোমাদের কোশ্চেন কিন্তু আসে, ঠিক আছে। যদি তোমরা ক্লাসটা শেষ অবধি দেখছো, সে কিন্তু এনজয় করছো এবং কিছু শিখতে পারছো, তোমার কিন্তু সেটা মনে হচ্ছে। তাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে করে আমি কিছু মোটিভেশন পাই তোমাদের এই সাবস্ক্রাইব থেকে, ঠিক আছে। দেখো এবার আমরা চলে আসছি থার্মাল কন্ডাক্টিভিটি, থার্মাল কন্ডাক্টিভিটি, থার্মাল কন্ডাক্টিভিটি বা তাপ পরিবাহিতা। থার্মাল কন্ডাক্টিভিটি বা তাপ পরিবাহিতা এটা আবার কি, তোমরা পড়েছো ক্লাস 10-এ যে ধরো একটা স্ল্যাব আছে, একটা স্ল্যাব আছে, ধরো একটা স্ল্যাব আছে, এবার এই স্ল্যাবটির এই প্রান্তের তাপমাত্রা θ2, এই প্রান্তের তাপমাত্রা θ1, θ1টা θ2 এর থেকে কিন্তু কি বেশি, তাহলে কি হবে তাপের কিন্তু প্রবাহ হবে, অর্থাৎ এই প্রান্ত থেকে এই প্রান্ত থেকে তাপের কি হবে না প্রবাহ হবে। এই তাপ প্রবাহটা ডিপেন্ড করবে কি না, ধরো এই তাপ প্রবাহটা আমি লিখলাম কিউ, কি হচ্ছে তোমার কি তাপ, তোমার কি প্রবাহ, তা তাপ প্রবাহের মান কি হবে না কে এ θ2 - θ1 T/D। এখানে এটা কি না এই যে তুমি এই স্ল্যাবটা নিয়েছো তার ক্ষেত্রফল, θ2 আর θ1 কি
না এটা তোমার টেম্পারেচার, অর্থাৎ এই প্রান্তটা টেম্পারেচার θ2, যার টেম্পারেচার বেশি আর যার কম সে θ1। টিটা কি টাইম, অর্থাৎ কতটা সময় ধরে তুমি কি করছো না তাপটা তুমি ওই বস্তুতে তাপ দিচ্ছ অথবা কত টাইম ধরে এই তাপের প্রবাহটা চলছে। আর ডিটা কি না এই প্রান্ত থেকে এই প্রান্তের দূরত্ব তোমার হচ্ছে কি ডি। তাহলে এই সম্পর্ক থেকে কি দেখো আমরা কি করতে পারবো না কেটা কি থার্মাল কন্ডাক্টিভিটি বা তাপ পরিবাহিতা এর মাত্রা কিন্তু আমরা বের করতে পারবো। ওকে, দেখো তাহলে কে এর মাত্রা কি হবে না কিউ এর মাত্রা, কিউটা কি না তাপ বা শক্তি, ঠিক আছে। তো শক্তি মাত্রা কি এম এল স্কোয়ার টু দি পাওয়ার -2, ডিটা কি না ডিস্টেন্স এল, এটা কি এল স্কোয়ার, আর θ1 - θ2 মানে কি টেম্পারেচারের পার্থক্য, মানে আমরা টেম্পারেচারই পাবো, যার মাত্রা কি হবে না থিটা। আর টিটা কি টাইম, তাই লিখবো কি ক্যাপিটাল টি। দেখো তাহলে এল স্কোয়ার কাটলো, তাহলে এম থাকলো, তোমাদের থিটা থাকলো ইনভার্স, এল থাকলো আর টি টু দি পাওয়ার হলো কি -3, তাহলে হলো এম এল থিটা ইনভার্স টি টু দি পাওয়ার -3। প্রিন্সিপাল অফ হোমোজেনিটি, প্রিন্সিপাল অফ হোমোজেনিটি। প্রিন্সিপাল অফ হোমোজেনিটি, দেখো এই ক্লাসটা মেনলি তোমাদের ক্লাস 11-এর প্রথম যে চ্যাপ্টার অর্থাৎ ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, এই চ্যাপ্টারে এটা হচ্ছে তোমার কি অংশ। এটা কি বলছে না কোনো একটা সমীকরণ বা তোমার ইকুয়েশন, ধরো একটা ইকুয়েশন আমরা নিচ্ছি যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখানে ভিটা কি না ভিটা হচ্ছে কোনো একটা অবজেক্ট, সেই অবজেক্ট যখন মুভ করছে তখন তার শেষ বা অন্তিম তার যে বেগ অর্থাৎ ফাইনাল ভেলোসিটি অফ অ্যান অবজেক্ট। এখানে ইউটা কি না ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য অবজেক্ট, অর্থাৎ ওই অবজেক্ট বা বস্তুটির প্রাথমিক বেগ। এটা কি না ওই যে বস্তুটা যেটা মুভ করছে তার যে ত্বরণ বা তোমার অ্যাক্সেলারেশন, ঠিক আছে। তো আমরা ধরে নিই যে বস্তুটা কি সমত্বরণে অর্থাৎ একটা ইউনিফর্ম অ্যাক্সেলারেশন নিয়ে কি করছে না মুভ করছে। আর টি কি টিটা হচ্ছে তোমার কি টাইম বা সময়, অর্থাৎ কত সময়ে সে এই কাজটা সে করছে। তো এখানে বলছে এই সমীকরণটি প্রিন্সিপাল অফ হোমোজেনিটি কি বলছে না বলছে এই সমীকরণটি বা এই ইকুয়েশন তখনই সত্য হবে বা ট্রু বলে আমরা ধরে নেব যখন এই সমীকরণের ইচ অ্যান্ড এভরি টার্ম হ্যাভ সেম ডাইমেনশন, অর্থাৎ এই সমীকরণটা প্রতিটি যে তোমার কি রাশি বা টার্ম এদের মাত্রাগুলো কি হবে না সমান হবে। এবার দেখো যদি এখানে তাহলে কতগুলো মাত্রা আছে সেটা আমাদের বুঝতে হবে। তাহলে এখানে ভি হচ্ছে একটা তোমার কি টার্ম, এখানে ভি হচ্ছে কি একটা টার্ম বা ওই ধরনের রাশি। এইদিকে অর্থাৎ তোমার যেটা রাইট হ্যান্ড সাইড সেখানে ইউ হচ্ছে একটা রাশি আর এটি হচ্ছে আর একটা রাশি। মনে রাখবে গুণ হয়ে থাকলে মাল্টিপ্লাই যদি হয়ে থাকে বা ডিভাইড হয়ে থাকে তখন ওটাকে আমরা কিন্তু একটা রাশি বলে ধরবো, কিন্তু যোগ বা বিয়োগ হয়ে থাকলে ওগুলোকে আমরা কি ধরবো না এটা ধরবো, সেকে ধরবো যে এটা হচ্ছে কি একটা রাশি আর এটা হচ্ছে একটা অন্য একটা রাশি। ওকে, তো দেখো তাহলে আমরা কি বলেছি না তোমার অ্যাকর্ডিং টু প্রিন্সিপাল অফ হোমোজেনিটি অ্যান ইকুয়েশন ইজ এ কারেক্ট ওয়ান হোয়েন ইচ অ্যান্ড এভরি টার্ম অফ দ্য ইকুয়েশন হ্যাভ সেম ডাইমেনশন, অর্থাৎ কোনো একটা সমীকরণ তখনই সত্য বলে গণ্য হবে যখন ওই সমীকরণের প্রতিটা রাশির মাত্রা হবে সমান। তাহলে আমরা দেখবো যে এখানে ভি এর মাত্রা বা তোমার ইউ এর মাত্রা বা এটির মাত্রা সেম আসছে কিনা। এবার আমরা দেখে নেব যে প্রত্যেক রাশির মাত্রা সেম হচ্ছে কিনা। দেখো ভি এর মাত্রা কি হবে এল টি ইনভার্স। ওকে, বা আমরা যদি একটু ভালোভাবে দেখি ভি মানে কি হয় ভেলোসিটি, তার মানে তোমার কি ডিসপ্লেসমেন্ট বাই টাইম, ডিসপ্লেসমেন্ট বাই টাইম অর্থাৎ ডাইমেনশন অফ ডিসপ্লেসমেন্ট বাই ডাইমেনশন অফ টাইম। তো ডিসপ্লেসমেন্ট কত হবে, ডিসপ্লেসমেন্টের কি হয় না এর তোমার ডাইমেনশন কি হয় না ক্যাপিটাল এল হয় এবং টাইমের ডাইমেনশন কি হয় ক্যাপিটাল টি হয়। আমরা ডাইমেনশনের জন্য একটা কিন্তু ক্লাস তোমাদের দেব, ঠিক আছে। তার আগেই আমরা প্রিন্সিপাল অফ হোমোজেনিটি নিয়ে এসেছি, কারণ এটা আমাদের যে আসছে পরীক্ষাগুলো অর্থাৎ আমাদের আগত নিট এবং যেই জন্য খুবই কিন্তু তোমার ইম্পর্টেন্ট হতে চলেছে। তো দেখো ডিসপ্লেসমেন্টের জন্য হলো এল আর টাইমটা তোমার হলো টি, অর্থাৎ এল টি টু দি পাওয়ার -1 বা এল টি ইনভার্স। একইভাবে ইউটা কি বটে প্রাথমিক বেগ বা ইনিশিয়াল ভেলোসিটি, তাহলে এরও কি হবে না ভেলোসিটি কি হবে হ্যাভ সেম ডাইরেকশন, তাহলে এরও কিন্তু কি হবে না ডাইমেনশনে কিন্তু সেম হবে অর্থাৎ এল টি হয়ে যাবে কি ইনভার্স।
এটি, এটা তোমার কি বটে না তোমার অ্যাক্সেলারেশন। তাহলে অ্যাক্সেলারেশন কি হয় না ভেলোসিটি বাই হয় টাইম, অর্থাৎ তাহলে অ্যাক্সেলারেশনে যদি আমরা ডাইমেনশন দেখি তাহলে কি বললাম যে ভেলোসিটি বাই তোমার কি না টাইম। ভেলোসিটির তোমার ডাইমেনশন কি হয় lt ইনভার্স টাইমটা t, তাহলে কি হয়ে গেল l⁻²। তাহলে এখানে লিখতে পারি l⁻² ইনটু এই যে t মানে কি টাইম, তো টাইমের ডাইমেনশন কি হয় t হয়, তাহলে হয়ে গেল lt ইনভার্স। দেখো এখানে v বলো ইউ বলো বা এটি বলো এদের সবার কিন্তু কি ডাইমেনশন বা মাত্রা কিন্তু সেম। তাহলে আমরা বলতে পারি যে এই যে সমীকরণটা বা ইকুয়েশনটা এটা প্রিন্সিপাল অফ হোমোজেনিটি কিন্তু মেনে চলেছে। ঠিক আছে, তো এটাই কিন্তু হচ্ছে প্রিন্সিপাল অফ হোমোজেনিটি। তোমরা সুন্দর করে নোট করো যে তোমার অ্যাকর্ডিং টু প্রিন্সিপাল অফ হোমোজেনিটি an equation is correct one when each and every term of the equation have same direction, have same dimension, sorry direction নয় dimension অর্থাৎ মাত্রা। বাংলায় কি বলবো, বাংলায় এটাকে বলা হচ্ছে তোমার কি সমমাত্রিক নীতি। কি বলছে এটাকে সমমাত্রিক নীতি, সমমাত্রিক নীতি। তাহলে কি বলবে যে সমমাত্রিক নীতি অনুযায়ী কোনো একটা সমীকরণ তখনই সত্য বলে গণ্য হবে যখন ওই সমীকরণের প্রতিটা রাশির মাত্রা হবে কি সমান বা ইকুয়াল। ওকে, তাহলে দেখো তার একটা কিন্তু বাস্তব একটা তার একটা এক্সাম্পল আমরা কিন্তু নিলাম। ওকে, এবার 2021 যে নিট, সেই 2021 বা 22 যে নিটটা, 21 নিটটাতে আসেনি, 22 নিটে এই প্রিন্সিপাল অফ হোমোজেনিটি থেকে একটা কোশ্চেন তোমাদের কিন্তু দিয়েছিল, অর্থাৎ রিসেন্ট 2022 নিট। কোশ্চেনটা কি, কোশ্চেনটা হচ্ছে একটা ইকুয়েশন তোমাকে দিয়েছে p প্লাস a বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি ইকুয়াল টু তোমার কি RT, ইকুয়াল টু RT। ওকে, ইকুয়াল টু RT। এই যে তোমার কি ইকুয়েশন দিয়েছে, বলে দিয়েছে পিটা তোমার কি হচ্ছে প্রেসার, পিটা কি হচ্ছে তোমার প্রেসার, ভিটা তোমার কি ভলিউম। আচ্ছা, এখানে টিটা তোমার কি তোমার টেম্পারেচার। আচ্ছা, আরটা কি না তোমার আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট, আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট। বলেছে যে ফাইন্ড ডাইমেনশন অফ কনস্ট্যান্ট A and B। ঠিক আছে, তাহলে এই দেখো ইকুয়েশনে কিন্তু আমাদের খুব জানা একটা পরিচিত আমাদের ইকুয়েশন, এটাকে ভ্যান ডার ওয়ালের ইকুয়েশন বলা হয়। অর্থাৎ রিয়েল গ্যাস, ওই রিয়েল গ্যাস সম্বন্ধীয় যে তোমার ভ্যান ডার ওয়ালের যে তোমার ইকুয়েশন সেটা হচ্ছে এইটা p প্লাস a বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি ইকুয়াল টু RT। পিটা তোমার কি প্রেসার বা চাপ, প্রেসার বা চাপ, ভিটা কি ভলিউম বা তোমার আয়তন, টিটা কি টেম্পারেচার বা তাপমাত্রা, আরটা কি আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট বা তোমার আদর্শ গ্যাস ধ্রুবক। ঠিক আছে, দিয়ে বলছে এই এ এবং বি এর মাত্রা বা ডাইমেনশন বের করতে বলেছে। তো দেখো তাহলে এই সমীকরণটা সঠিক বলেই কিন্তু সমীকরণটার মধ্যে এ এবং বি এর মাত্রা বের করতে বলছে। সমীকরণ যদি সঠিক না হতো তাহলে কিন্তু আমরা এ এবং বি এর মাত্রা বা ডাইমেনশন কিন্তু বের করতে পারতাম না। তাহলে আমাকে এখানে এই প্রিন্সিপাল অফ হোমোজেনিটিটা কিন্তু ওর যে কনসেপ্টটা আমাকে কিন্তু কি করতে হবে না লাগাতে হবে। দেখো তাহলে কি করব, প্রথমে আমি সিম্পলি কি করব, এটা কিন্তু গুণ করব। ঠিক আছে, তাহলে কি হবে পিভি মাইনাস হবে পিবি, পিভি মাইনাস পিবি প্লাস কি হবে এ বাই ভি মাইনাস এ বি বাই ভি স্কোয়ার ইকুয়াল টু RT। ওকে, তাহলে আমি সিম্পলি কি করলাম, এই যে ব্র্যাকেটের মধ্যে যে টার্ম দুটো রয়েছে সেগুলোতে মাল্টিপ্লাই বা গুণ করলাম। এবার কি করতে হবে দেখো, তাহলে যেহেতু এই ইকুয়েশনটা প্রিন্সিপাল অফ হোমোজেনিটি মেনে চলছে, মানে আমাকে ধরে নিতে হবে যেটা প্রিন্সিপাল অফ হোমোজেনিটি মেনে চলছে, কারণ সমীকরণটা ঠিক বলেই দেওয়া হয়েছে, আর সমীকরণ ঠিক হলেই কি সেটা কিন্তু প্রিন্সিপাল অফ হোমোজেনিটি কিন্তু মেনে চলবেই চলবে। দেখো তাহলে আমরা বলতে পারি যে কি হয়ে যাচ্ছে পিভির ডাইমেনশন a বাই ভি এর ডাইমেনশন এবং এ বি বাই ভি স্কোয়ার ডাইমেনশন এবং RT ডাইমেনশন, এদের সবার ডাইমেনশন কিন্তু কি হবে না সমান হবে।
তাহলে আমাদের এই যে সবার যেহেতু ডাইমেনশন সমান, আমাকে কিন্তু বেছে নিতে হবে এদের মধ্যে কোনো দুটোকে, যে দুটোকে কম্পেয়ার করলে কি হবে, আমি এ এবং বি এদের ডাইমেনশনগুলো কিন্তু ইজিলি বের করতে পারবো। দেখো তুমি দেখো প্রথম দুটো যদি আমরা কম্পেয়ার করি, অর্থাৎ পিভি ডাইমেনশন ইকুয়াল টু পিভি ডাইমেনশন যদি করি, তাহলে দেখো পিপি কি হয়ে যাচ্ছে তোমার গেল কেটে, তো কি থাকছে ভি এর ডাইমেনশন ইকুয়াল টু তোমার কি বি এর ডাইমেনশন। তাহলে আমি বলতে পারি যে বি এর ডাইমেনশন ইজ ইকুয়াল টু কি হয়ে গেল এল কিউব। তোমরা জানো যেহেতু ভিটা কি বটে ভলিউম, ভলিউমের ডাইমেনশন কি হয় এল কিউব। তাহলে দেখো বি এর ডাইমেনশন কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার আমাদের কি করতে হবে, আমাদের এ ডাইমেনশন বের করতে হবে। দেখো আমরা কি করতে পারি, এই যে প্রথম আর তৃতীয় অর্থাৎ ফার্স্ট এবং থার্ড এদের মধ্যে কম্পেয়ার করতে পারি, অর্থাৎ পিভি ইকুয়াল টু কি করতে পারি না এ বাই করতে পারি কি ভি। তাহলে এ ডাইমেনশন তাহলে তোমার কি হয়ে যাবে না পি এর ডাইমেনশন ইন্টু কি ভি স্কোয়ার ডাইমেনশন হবে। পিটা কি না প্রেসার, পিটা কি বটে প্রেসার, প্রেসার মানে কি ফোর্স বাই তোমার কি এরিয়া। ফোর্সের কি ডাইমেনশন এম এল টি টু দি পাওয়ার -2, আর তোমার এরিয়া ডাইমেনশন কত এল স্কোয়ার। ভি ডাইমেনশন কি এল কিউব, তার আবার কি আছে না স্কোয়ার আছে। তাহলে কি হয়ে যাচ্ছে না এম এল টি টু দি পাওয়ার -2 ইন্টু এল টু দি পাওয়ার 6 বাই এল স্কোয়ার। তার মানে হয়ে গেল এম এল টু দি পাওয়ার হয়ে গেল কত 5, টি টু দি পাওয়ার হলো কত -2। তো দেখো আমরা খুব সহজেই এই প্রিন্সিপাল অফ হোমোজিনিটি লাগিয়ে নিটে আসা 2022-এ নিটে আসা এই কোশ্চেনটার সমাধান করতে কিন্তু আমরা পারলাম। এবার আমরা আসবো আমাদের শর্টকাট ট্রিক, অর্থাৎ পরীক্ষার সময় আমরা এত জিনিসটা যাব না, আমরা শর্টকাট ট্রিক কিন্তু এই ম্যাথটার ক্ষেত্রে আমরা দেখব। দেখো কি শর্টকাট ট্রিক আমরা লাগাতে পারি। দেখো ব্র্যাকেটে যে দুটো রয়েছে অর্থাৎ পি প্লাস এ বাই ভি স্কোয়ার, এদের মাত্রা দুটোকে সেম করে দেবো, অর্থাৎ পি এর মাত্রা ইকুয়াল তোমার কি করে দেবো এ বাই ভি স্কোয়ারের মাত্রা, আর এদিকে ভি এর মাত্রা সমান করে দেবো বি এর মাত্রা, অর্থাৎ ডাইমেনশন অফ পি ইকুয়াল টু ডাইমেনশন অফ ভি স্কোয়ার অ্যান্ড ডাইমেনশন অফ ভি ইকুয়াল টু ডাইমেনশন অফ বি। তাহলে কি হয়ে যাচ্ছে দেখো, তাহলে যদি এই প্রথম থেকে আমরা দেখি তাহলে কি আমরা পাচ্ছি, দেখো প্রথমটা থেকে কি পাচ্ছি আমরা না এর ডাইমেনশন ইকুয়াল টু কি পেয়ে গেলাম পি ইন্টু তোমার কি ভি স্কোয়ার ডাইমেনশন। দেখো এই ইকুয়েশনটা কিন্তু এসছে, যেটা আমার আগে এসেছিল সেই ইকুয়েশন তোমার কিন্তু এসছে। তাহলে কি হয়ে যাবে না এম এল টু দি পাওয়ার 5 টি টু দি পাওয়ার হয়ে গেল কত -2। ওকে, আর যদি আমরা এটা দেখি তাহলে কি পেয়ে যাচ্ছি বি এর ডাইমেনশন কি পেয়ে যাচ্ছি এল কিউব পেয়ে যাচ্ছি। তা দেখো আমরা কিন্তু আমাদের শর্টকাট ট্রিকও কিন্তু আমাদের তোমার শর্টকাট ট্রিক কিন্তু আমরা কিন্তু লাগাতে পাচ্ছি। ওকে, তাহলে তোমরা ইজিলি কিন্তু কি এবার প্রিন্সিপাল অফ হোমোজিনিটি লাগিয়ে যে কোনো সমস্যা কিন্তু সমাধান করতে পারবে। ঠিক আছে, আমরা দেখে নিচ্ছি আরেকটা সমস্যা। দেখো WBCHSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল তোমার হায়ার সেকেন্ডারি যে বোর্ড, সেই বোর্ডে একটা কোশ্চেন তোমাদের দিয়েছিল। ঠিক আছে, তো সেই কোশ্চেনটা কি, কোশ্চেনটা হচ্ছে যে রিলেশন বিটুইন ডিসপ্লেসমেন্ট S and time t is given by S equal to a plus bt plus ct square plus dt cube. Okay, তোমার among a b c and d which have dimension of acceleration এই কোশ্চেনটা তোমাদের কিন্তু পরীক্ষায় দিয়েছিল। ওকে, তাহলে আমরা কি করব দেখো, তাহলে কি করব আমরা ধরে নেব যে ইকুয়েশনটা কিন্তু সঠিক বা কারেক্ট। তো সঠিক যদি হয় তাহলে প্রত্যেকটা ডাইমেনশন কি হবে সেম হবে, অর্থাৎ প্রিন্সিপাল অফ হোমোজিনিটি অনুযায়ী এর প্রত্যেকটা যে টার্ম তাদের ডাইমেনশন কি হবে সেম হবে। আমি তোমাদের বলেছি মাল্টিপ্লাই বা ডিভাইড হয়ে থাকলে সেই টার্মটাকে ধরবো কি, সেটাকে ধরবো কি না সেই টার্মটা একটাই টার্ম, কিন্তু যোগ হয়ে থাকলে বা সাম হয়ে থাকলে বা বিয়োগ হয়ে থাকলে বা মাইনাস হয়ে থাকলে কি টার্মগুলোকে আমি কিন্তু তোমার আলাদা আলাদা ধরবো। দেখো তা কি বলেছে হুইচ হ্যাভ ডাইমেনশন অফ অ্যাক্সেলারেশন,
দেখো যদি আমি এস আর দেখি প্রথম দিকে করছি, ধরো সাপোজ আমরা করলাম এ ডাইমেনশন কি হয়ে যাচ্ছে না এস, এসটা কি তোমার না ডিসপ্লেসমেন্ট, তাহলে এ ডাইমেনশন কি হবে এল, তো এটা কিন্তু হলো না, এটা কিন্তু তোমার অ্যাক্সেলারেশনের কিন্তু ডাইমেনশন হলো না। এবার দেখো বিটি ডাইমেনশন কি হয়ে যাচ্ছে না এস, তাহলে বি এর ডাইমেনশন কি হয়ে যাচ্ছে এস বাই টি হয়ে যাচ্ছে, তাহলে এস মানে কি এল, টিটা কি টি, অর্থাৎ এল টি ইনভার্স, এটা তোমার কি বটে ভেলোসিটি ডাইমেনশন, তাহলে এটাও তোমার কিন্তু অ্যাক্সেলারেশন ডাইমেনশন হলো না। এবার আমরা কি করব সি টি স্কোয়ার ইকুয়াল টু কি করে দেবো না এস, তাহলে সি এর ডাইমেনশন কি হবে এস বাই তোমার কি টি স্কোয়ারের তোমার ডাইমেনশন, এসটা কি বটে এল, টি স্কোয়ার হয়ে গেল, তাহলে এল টু দি পাওয়ার -2, তো এটাই তোমার হলো কি না অ্যাক্সেলারেশনের ডাইমেনশন, তাই না? আমরা তাই জানি যে ডিসপ্লেসমেন্ট বাই টাইম স্কোয়ার, অর্থাৎ ডিসপ্লেসমেন্টকে যদি দুবার বা টুয়াইস যদি আমরা টাইম দিয়ে কি করে ডিভাইড করি তখন কি হয় সেটা কিন্তু তোমার অ্যাক্সেলারেশন হয়ে যায়। তাহলে এটা হলো তার সি ডাইমেনশনটাই কি হয়ে গেল না কোশ্চেনে যেটা বলেছে যে হুইচ হ্যাভ এবং এ বি সি ডি হুইচ হ্যাভ ডাইমেনশন অফ অ্যাক্সেলারেশন, তাহলে অ্যান্সার উইল বি সি হ্যাভ ডাইমেনশন অফ অ্যাক্সেলারেশন, অর্থাৎ সি এর কি হচ্ছে ডাইমেনশন হচ্ছে ত্বরণের ডাইমেনশনের সমান। দেখো আরেকটা আমরা সমস্যা তোমার দেখে নেবো যেটা WBCHSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল যে এইচএস যে বোর্ড তার 11-এর কোশ্চেনে কিন্তু দিয়েছিল, সেই কোশ্চেনটা আমরা দেখে নেবো। দেখো এই প্রিন্সিপাল অফ হোমোজেনিটি লাগিয়ে, ওকে দেখো দেখো তোমাদের কোশ্চেন দিয়েছিল যে ভেলোসিটি ভি ইকুয়াল টু এ প্লাস বি বাই টি প্লাস সি, হোয়ার v equal to velocity, t equal to time, and a, b and c are constants, find dimension of a, b and c। তাহলে কি বলছে বলছে এই যে তোমার ইকুয়েশনটা দিয়েছে v ইকুয়াল টু a প্লাস বি বাই টি প্লাস সি, এই ইকুয়েশনটাতে v হচ্ছে তোমার কি ভেলোসিটি, a হচ্ছে তোমার কি a b c হচ্ছে তোমার কি কনস্ট্যান্ট আর t এর টাইম। তো তোমাকে কি করতে হবে a b c এর তোমাকে ডাইমেনশন বের করতে হবে। কোশ্চেনটা কোথায় তোমাকে বলে দেওয়া নাই যেটা প্রিন্সিপাল অফ হোমোজেনিটির একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম, যেহেতু একটা ইকুয়েশন দিয়েছে আর তোমাকে ডাইমেনশন বের করতে বলেছে, তাহলে তোমাকে ধরে নিতে হবে যে এই সমীকরণটা সঠিক, মিথ্যা হলে কিন্তু তোমাকে দিত না। তাহলে এই সমীকরণটা কি না প্রিন্সিপাল অফ হোমোজেনিটি কিন্তু মেনে চলবে। তাহলে দেখো তাহলে আমরা বলতে পারি, তাহলে আমরা কি করব দেখো তাহলে আমরা বলবো ভি ইকুয়াল টু এ প্লাস বি বাই টি প্লাস সি, কি করবো আমরা এটা এলসিএম করে নেবো, লসাগু করে নেবো, তাহলে কি পাবো এটি প্লাস পাবো এসি প্লাস পাবো বি, और ভিটি প্লাস ভিসি ইকুয়াল পেয়ে যাচ্ছি কি এটি প্লাস এসি প্লাস পেয়ে যাচ্ছি কি বি পেয়ে যাচ্ছি। তাহলে এই সমীকরণটা সঠিক, তাহলে আমরা বলতে পারি যে সবার মাত্রা কিন্তু সমান হবে, অর্থাৎ ভিটির মাত্রা যা হবে ভিসির মাত্রাও তোমার তাই হবে, এটির মাত্রাও তাই হবে, এসি এর মাত্রাও তাই হবে এবং বি এর মাত্রাও তোমার কিন্তু তাই কিন্তু হবে। তাহলে যদি যে এবার আমরা কি কম্পেয়ার করে কি করব এদের কিন্তু ডাইমেনশনগুলো বের করে নেবো। দেখো যদি আমরা কি করি না এই যে 1 আর 3 যদি মনে হয় কি করি কম্পেয়ার করি তাহলে কি পাবো, তাহলে এটি ইকুয়াল টু হয়ে যাচ্ছে কি ভিটি, তাহলে টিটি কি হলো কাটলো, তাহলে এ ডাইমেনশন ইজ ইকুয়াল টু কি হলো ভি এর ডাইমেনশন অর্থাৎ ভেলোসিটি, তাহলে কি হয়ে যাবে এল টু দি পাওয়ার হবে কি -1, ওকে। তাহলে দেখো এ ডাইমেনশন কিন্তু আমরা পেয়ে গেলাম, তাহলে এ ডাইমেনশন তাহলে তোমার কি হয়ে গেল না এল টু দি পাওয়ার কত -1। এবার দেখবো আমরা বি এর ডাইমেনশন, দেখো তাহলে এবার যদি আমরা কি করি না এই যে বি এর সঙ্গে যদি এটিকে করি কম্পেয়ার তাহলে কি পাবো, বা করি ভিটি কম্পেয়ার ধরো সাপোজ, তাহলে বি এর সঙ্গে কি করলাম না ভিটির সঙ্গে করলাম কম্পেয়ার ডাইমেনশন, অর্থাৎ প্রথম এবং শেষ। ভি মানে কি ভেলোসিটি, তাহলে এল বাই টি, আর টি এর ডাইমেনশন কি টি, টি কেটে গেল সমান হচ্ছে এল, তাহলে বি এর ডাইমেনশন আমরা কি পেলাম না অনলি পেলাম এল। এবার কি করব না এবার আমরা কি করব, এবার দেখো আমরা এই দেখো এই যে প্রথম আর দ্বিতীয় যদি এই দুটোর মধ্যে কম্পেয়ার করি অর্থাৎ ভিটি আর ভিসি, তাহলে কি পাবো, তাহলে ভিটির ডাইমেনশন ইজ ইকুয়াল টু ভিসির ডাইমেনশন, ভিবি গেল কেটে, তাহলে সি এর ডাইমেনশন তাহলে কি হয়ে গেল না টি এর ডাইমেনশন অর্থাৎ হলো কি ক্যাপিটাল টি, তাহলে সি এর ডাইমেনশন তুমি কি পেয়ে গেলে না ক্যাপিটাল টি। তা দেখো তাহলে দেখো তো প্রিন্সিপাল অফ হোমোজেনিটি লাগিয়ে কত সহজে আমরা কিন্তু এই ধরনের প্রবলেমগুলোকে সলভ করতে পারছি।
ত্রুটির গণনা বা ক্যালকুলেশন অফ এরর্স এই কনসেপ্টটা আসে কখন না কোনো একটা এক্সপেরিমেন্ট, ফিজিক্সের কোনো একটা এক্সপেরিমেন্ট বা পরীক্ষা করতে গিয়ে বিভিন্ন মাপঝোপ আমাদের নিতে হয়। একটা বাড়ির একটা ফ্লোর আছে, সেই ফ্লোরটার তুমি ক্ষেত্রফল মাপবে, কি তাহলে ক্ষেত্র মাপতে গিয়ে কী করতে হবে, তোমাকে দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই মাপ করতে হবে। মাপতে গিয়ে আমাদের কম বেশি কিন্তু ভুল হতেই পারে, একটু সামান্য হয়তো ভুল হয়ে গেল, বেশি হয়তো নিয়ে ফেললাম এর দৈর্ঘ্যটা বা লেন্থটা, এর প্রস্থটা বা বেধটা হয়তো একটু কম বেশি নিয়ে ফেললাম। যখনই আমরা ক্ষেত্রফল বা এরিয়ার ক্যালকুলেশন করতে যাব, তখনই কিন্তু আমাদের সামান্য ভুলটাই কিন্তু আমাদের ভুল রূপে কিন্তু পরিগণিত হবে বা তোমার এরর রূপে কিন্তু পরিগণিত হবে। তো আমাদেরকে দেখতে হবে যে কতটা এরর আসছে, সেই ক্যালকুলেশনটা আমার দেখতে হবে। সাপোজ ধরো এক্স এর মান নির্ণয় করতে গিয়ে, সাপোজ তুমি ধরো যে এক্স এর মান নির্ণয় করতে গিয়ে তোমাকে এ এবং বি দুটোর মানই নির্ণয় করতে হয়, আর এ এবং বি যোগ করলে তবে কিন্তু কি এক্স এর মান কিন্তু আমরা পাই। তাহলে যদি এ নির্ণয় করতে গিয়ে ত্রুটি হয় আর বি নির্ণয় করতে গিয়ে ত্রুটি হয় বা তোমার এরর ঘটে, তাহলে কি করে আমরা এক্স এর এররটা বের করব? দেখো, তার ব্যাপারটা হচ্ছে মনে রাখবে, এক্ষেত্রে এক্স এর ত্রুটিকে কি লিখবো, ডেল্টা এক্স বাই এক্স। ডেল্টা এক্স মানে কি, এক্স মাপতে গিয়ে কতটা আমি বেশি মেপে ফেললাম এইটা, আর এক্স মানে কি তার রিয়েল মানটা। তাহলে ইনটু কি হবে 100। যেমন তোমরা লাভ ক্ষয়িতে করো, লাভ ক্ষয়িতে কি করো, যে লাভের পরিমাণ বাই ক্রয় মূল্য ইন্টু 100, অথবা ক্ষতির পরিমাণ বাই ক্রয় মূল্য ইন্টু 100। এখানেও সেই তাই, যে ত্রুটির পরিমাণ কত, তাই কতটা কম বা বেশি নিয়ে ফেলেছি বাই তার মানটা ইন্টু 100 সমান। তাহলে কি হবে, মনে রাখবে এ মাপতে গিয়ে কম বা বেশি প্লাস বি মাপতে গিয়ে কম বা বেশি বাই এ প্লাস বি ইন্টু হবে কি 100। এটা হলো এক্স মাপতে গিয়ে আমার ত্রুটির মানটা। তো এটাকে তোমরা যোগের নিয়ম বা রুল অফ অ্যাডিশনও তোমরা বলতে পারো, এটাকে তোমরা যোগের নিয়ম বা রুল অফ অ্যাডিশনও তোমরা বলতে পারো, রুল অফ অ্যাডিশন, অথবা এটাকে তোমরা যোগের নিয়মও বলতে পারো, এটাকে তোমরা যোগের নিয়মও বলতে পারো, এটা তোমরা যোগের নিয়মও তোমরা বলতে পারো। এবার আমরা চলে আসছি 2 নাম্বার কি নিয়ম না, 2 নাম্বার নিয়ম হচ্ছে রুল অফ সাবট্রাকশন বা বিয়োগের নিয়ম। ধরো আমাদের এক্স মাপবো, এটা মাপতে গিয়ে তোমাকে এও মাপতে হবে আবার বিও মাপতে হবে, আর এ থেকে বি কে মাইনাস করলে বা বিয়োগ করলে কি হবে, তুমি কিন্তু এক্স এর মানটা পাবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমার এক্স মাপতে গিয়ে কতটা ত্রুটি বা কতটা এরর আসতে পারে যদি আমরা দেখি, তো কিভাবে দেখবো, দেখো তাহলে লিখবো ডেল্টা এক্স বাই এক্স, এর মিনিংটা সেই একই, অর্থাৎ এক্স মাপতে গিয়ে কম বা বেশি বাই এক্স এর প্রকৃত মান ইন্টু 100 সমান। তাহলে কি হবে, ডেল্টা এ মাইনাস তোমার লিখবে ডেল্টা বি। এখানে কিন্তু ভুলটা হবে, দেখো এরর ভাই, দেখো ভাই এরর কিন্তু কোনোদিন কিন্তু মাইনাস হয় না। তুমি জীবনে একটা ভুল করলে, পরীক্ষায় একটা অঙ্ক ভুল করলে, আবার একটা ভুল করলে, তা ভুলগুলো যোগ হতে হতেই যায়, ভুল সবসময় কি হয়, যোগ হয়। ঠিক আছে, তো তাহলে এখানে মাইনাস থাকলেও কতটা আমি ভুল করছি সেটাকে আমি কিন্তু যোগ হিসাবে কিন্তু আমি নেব, আর নিচে কে নেব, এই এক্স এর মানটা নেব। ঠিক আছে, অর্থাৎ এ মাইনাস বি নেব, দিয়ে এটাকে আমি কিন্তু 100 দিয়ে কিন্তু মাল্টিপ্লাই করে দেব। ওকে, কিছু কিছু বইয়ে তুমি এখানে এক্স এ প্লাস বিও তুমি পাবে, বাট আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে এটা এ প্লাস বি করা উচিত নয়, এটা এক্স এর মানটাই রাখা উচিত। এখানে এক্স বলতে এ মাইনাস বি, ডেল্টা এক্স বলতে কি ডেল্টা এ প্লাস ডেল্টা বি। যেহেতু ত্রুটি সেটা একটা ভুল, সেটা একটা এরর, তাই সেটা কিন্তু সবসময় কি হয়, প্লাস হবে, ত্রুটি কোনদিন কিন্তু মাইনাস হয় না। ঠিক আছে, তাহলে ইনটু হলো কি 100, তো এটাকে আমরা বলতে পারি রুল অফ সাবট্রাকশন, বাট বলতে পারি বিয়োগের নিয়ম, বা বলতে পারি কি বিয়োগের নিয়ম। সুন্দর করে তোমরা জিনিসগুলো নোট করো, ফিজিক্সে কোনো সমস্যা থাকবে না, ফিজিক্স সাবজেক্টটা একদম জলের মতো হয়ে যাবে ক্লিয়ার। এই কনসেপ্টগুলো তোমাদের ক্লিয়ার করতে পারলে ফিজিক্স সাবজেক্টটা একদম জলের মতো হয়ে যাবে ক্লিয়ার। ঠিক আছে, সঙ্গে থাকো, ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করো, তোমাদের সাবস্ক্রাইবটাই আমাকে মোটিভেশন দেবে। ঠিক আছে, দেখো তাহলে এটা হলো তোমার কি যোগের নিয়ম, এটা তোমার হলো কি বিয়োগের নিয়ম। এবার আমরা নেক্সট আমরা দেখব তোমার গুণের নিয়ম বা রুল অফ মাল্টিপ্লিকেশন। দেখো এবার আমরা দেখে নেব রুল অফ মাল্টিপ্লিকেশন। দেখো ব্যাপারটা হচ্ছে কি, 3 নম্বর আমরা নিয়ম দেখব যে রুল অফ মাল্টিপ্লিকেশন।
মাল্টিপ্লিকেশন বা বলছে গুণের নিয়ম, গুণের নিয়ম। সুন্দর করে তোমরা এগুলো নোট করো। দেখো x ইকুয়াল টু ধরো এ বি, অর্থাৎ এ তোমাকে মাপতে হবে, বিও তোমাকে মাপতে হবে, দিয়ে এই দুটোকে মাল্টিপ্লাই করলে তবে তুমি কিন্তু এক্স এর মানটা তুমি পাবে। অর্থাৎ অনেকটা একটা ক্ষেত্রফল বার করার মতো ব্যাপার, ক্ষেত্রফল বার করার মতো ব্যাপার। যে ধরো এটা দৈর্ঘ্য বিটা প্রস্থ, তাহলে দৈর্ঘ্যনিত প্রস্থ করলে কি হবে, তুমি কিন্তু ক্ষেত্রফল পাবে। হতেই পারে তোমার ক্ষেত্রফল মাপতে দিলাম, দৈর্ঘ্য মাপতে গিয়ে তুমি কিছু ভুল করলে, ক্ষেত্রফল মাপতে গিয়ে তুমি কিছু ভুল করলে, ভুল মানে কি সামান্য ভুল করলে, সেটাও তো ভুল, তাই না? তাহলে তার কিভাবে মাপবো দেখো, তাহলে কি করবো, ডেল্টা এক্স বাই লিখবো এক্স, অর্থাৎ কম বেশি আমি মেপেছি বাই প্রকৃত মান ইন্টু 100 সমান কি হবে ডেল্টা এ বাই এ। এখানে ত্রুটিগুলো আমরা আলাদা আলাদাভাবে নেব, অর্থাৎ ডেল্টা এ বাই এ ইন্টু 100 প্লাস নেব ডেল্টা বি বাই বি ইন্টু 100। তাহলে এখানে কি হবে, এই যে ইন্টু 100 এটা কমন নিতে পারি আমরা, ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি ইন্টু তোমার হয়ে যাবে কি 100। তো এটা হলো তোমার কি রুল অফ মাল্টিপ্লিকেশন। দেখো নেক্সট আমরা দেখব রুল অফ ডিভিশন। রুল অফ ডিভিশন এটাকে বলছি এটাকে বলছি ভাগের নিয়ম। এটা কি বলছি আমরা, ভাগের নিয়ম, ভাগের নিয়ম, ভাগের নিয়ম। ঠিক আছে, ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম যারা আছো দুটো গ্রুপই তোমরা আছো, তাদের কোনো অসুবিধা হবে না, ইংলিশেও লেখা হচ্ছে বাংলাতেও লেখা হচ্ছে, সুন্দরভাবে তোমরা কিন্তু বাড়িতে বসে পড়তে পারবে। ঠিক আছে, দেখো তো রুল অফ ডিভিশন সাপোজ আমি বললাম যে এক্স ইকুয়াল টু কি এ বাই বি, এক্স ইকুয়াল টু এ বাই বি, অর্থাৎ এ মাপতে হবে বি মাপতে হবে, ওদেরকে ডিভাইড করলে তবে তুমি এক্স এর মানটা পাবে। তাহলে এক্ষেত্রে ভুলের পরিমাণটা কি হবে, ডেল্টা এক্স বাই এক্স ইন্টু 100 সমান তাহলে কি হয়ে যাবে না ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি ইন্টু 100। অর্থাৎ গুণের নিয়ম আর ভাগের নিয়ম কিন্তু তোমার সেম হয়ে আছে, গুণ হয়ে আছে ভাগ, কিন্তু শতকরা ত্রুটি বা ত্রুটি বের করার সময় আমাদের কিন্তু একই নিয়ম কিন্তু আমাদের খাটবে। এগুলো তোমরা মাথায় রাখবে, সুন্দর করে তোমরা নোট করো একদম যত্ন সহকারে। ঠিক আছে, 4টি নিয়ম আমরা দেখলাম। 5 নম্বর আমরা দেখব যে তোমার ঘাতের নিয়ম, ঘাত বা পাওয়ারের নিয়ম। পাওয়ার যদি কিছু থাকে সেক্ষেত্রে কি হবে, সুন্দর করে লিখে নাও। ঠিক আছে, দেখো স্ক্রিনশট নিয়ে নাও, দিয়ে লেখো, নোট করো। দেখো তাহলে এবার আমরা দেখব যে ঘাতের নিয়ম। দেখো তাহলে 5 নম্বর আমরা দেখব ঘাতের নিয়ম। ঘাতের নিয়ম, ঘাত মানে কি, পাওয়ার। পাওয়ারে কি আছে, তো রুল অফ পাওয়ার, রুল অফ পাওয়ার। তাহলে পাওয়ার থাকলে কি হবে, পাওয়ার থাকলে কি হবে, ঘাতের নিয়ম বা রুল অফ পাওয়ার। ওকে, দেখো সাপোজ তোমাকে বললাম যে এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন এম ইন্টু বি টু দি পাওয়ার এন, অর্থাৎ মাল্টিপ্লাই হয়ে আছে এবং ঘাতে আমার এম এবং এন আছে, এর ঘাতে আছে এম এবং এন এর ঘাতে আছে কি এন। তাহলে কি হবে, মনে রাখবে গুণের নিয়ম যেমন হয় তেমনই খাটবে, আর এই ঘাতগুলো কি হবে তার আগে চলে আসবে, অর্থাৎ ডেল্টা এ বাই এ ইন্টু 100 তার আগে এটাকে আমি এম দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, প্লাস এন ইন্টু কি হবে ডেল্টা বি বাই বি ইন্টু তোমার হয়ে যাবে কি 100। তাহলে যদি আমরা কি করি না, দেখো তাহলে আমরা এটা একদম ডাইরেক্ট লিখতে পারি যে এম ডেল্টা এ বাই এ প্লাস এন ডেল্টা বি বাই বি ইন্টু তোমার কি 100, অর্থাৎ পাওয়ারগুলো কি হবে না সামনে তোমার কিন্তু মাল্টিপ্লাই হয়ে যাবে বা গুণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এটা একটা হলো। আচ্ছা 2 নম্বর তোমাকে একটা দেখাই, ধরো এক্স ইকুয়াল টু বললাম যে এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এন বাই বললাম সি টু দি পাওয়ার পি, অর্থাৎ গুণ হয়ে আছে ভাগ হয়ে আছে, আবার পাওয়ারে তোমার কি আছে না এম এন এবং পি আছে। ওকে, তাহলে এক্ষেত্রে কি হবে, মনে রাখবে এক্ষেত্রে ডেল্টা এক্স বাই এক্স ইন্টু 100 সমান কি হবে, দেখো তাহলে গুণ এবং ভাগ, অ্যাকচুয়ালি উপরে গুণ হয়ে আছে নিচে ভাগ হয়ে আছে, তাহলে গুণ আর ভাগের নিয়ম একই হয়, আর পাওয়ার থাকলে কি হবে না সামনে গুণ হয়ে যাবে, বাস আর কিচ্ছু নেই। তাহলে কি হবে দেখো, তাহলে আগে চলে এলো এম, কি লিখবো ডেল্টা এ বাই এ, তারপরে আছে বি, বি এর মাথায় কি আছে এন, তাহলে ডেল্টা বি বাই বি, আর তারপরে সি, তাহলে প্লাস পি ডেল্টা সি বাই সি ইন্টু তোমার কি হয়ে যাবে না 100 তোমার কিন্তু হয়ে যাবে। পারলে বুঝতে না পারলে না। আচ্ছা আরেকটা তোমাদের কথা বলি, ধরো আমি বললাম যে আরেকটা তোমার দিচ্ছি, দাঁড়াও তাহলে এই দুটো তোমার লেখো, তারপর বলছি দেখো তোমরা এই দুটো প্রথমে লিখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, সুন্দর করে লেখো। দেখো এবার দেখো, ধরো আমি তোমাদের বললাম যে সাপোজ তোমার বললাম যে x ইকুয়াল টু এ টু দি পাওয়ার মাইনাস এম ইন্টু বি টু দি পাওয়ার এন বাই সি টু দি পাওয়ার মাইনাস পি, অর্থাৎ পাওয়ারে প্লাস মাইনাস ধরো দুটোই আছে, সেক্ষেত্রে কি হবে দেখো,
সেক্ষেত্রে তোমাদের কিভাবে তোমরা এই নিয়মগুলোকে খাটাবে। দেখো ব্যাপারটা হচ্ছে কি, আমি বলেছি কি ত্রুটির কিন্তু কোনোদিন বিয়োগ হয় না, ভুল কিন্তু কোনোদিন বিয়োগ হয় না, ভুল সবসময় কি হয়, যোগই হয়। তাহলে কি হবে না ডেল্টা এক্স বাই এক্স ইন্টু 100 সমান কি হয়ে যাবে, দেখো এমটা আছে মাইনাস, কিন্তু লেখার সময় আমরা প্লাস দিয়েই করব, কারণ মাইনাস হওয়া মানে কি ত্রুটিটা বিয়োগ হয়ে যাচ্ছে। তাহলে লিখবো এম ডেল্টা এ বাই এ প্লাস লিখবো এন ডেল্টা বি বাই বি প্লাস লিখবো কি পি ডেল্টা সি বাই সি। অর্থাৎ ঘাতে যদি মাইনাস থাকে তাহলে নেওয়ার সময় কিন্তু আমরা কি নেব না প্লাসই কিন্তু নেব, না হলে কিন্তু কি হবে ক্যালকুলেশনে ভুল চলে আসবে। ত্রুটিটা কোনোদিনও কিন্তু বিয়োগ হবে না, ত্রুটি সবসময় কি হবে যোগ হবে। বুঝতে পারলে? আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এবার তোমাদের আরেকটা নিয়ম তোমার দেখাবো, যেটাকে তোমরা তোমার ক্ষেত্রফলের বা এরিয়া নির্ণয় করার একটা স্পেশাল নিয়ম তোমরা কিন্তু বলতে পারো। ওকে, স্পেশাল নিয়ম তোমরা বলতে পারো। দেখো এই অবধি হলো। এবার এরিয়া বের করার একটা স্পেশাল নিয়ম আমি তোমাদের দেখাবো, এটাকে তোমরা সুময় রয় স্পেশাল নিয়ম তোমরা বলতে পারো। ঠিক আছে, দেখো যদি ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা, তাহলে তোমরা আরো ভালো ভালো ভিডিও পাবে। ওকে, এবং সাবজেক্টটা হবে জলের মতো সহজ। দেখো তাহলে এবার কি হচ্ছে, দেখো ধরো তোমাদের বললাম একটা স্পেশাল তোমার নিয়ম শেখাচ্ছি। ধরো সাপোজ তোমার কি বললাম, ধরো সাপোজ তোমাদের বলে দিয়েছে যে একটা বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে একবার 3% আর একবার 2% ত্রুটি হলো, তাহলে ওই বৃত্তের ক্ষেত্রফল বের করতে কি পরিমাণ ত্রুটি হবে। অথবা তোমাকে দিল যে একটা তোমার কি বললো যে একটা গোলকের ব্যাসার্ধ মাপতে গিয়ে 2% ত্রুটি হলো, তাহলে ক্ষেত্রফল মাপতে গিয়ে তোমার কত পার্সেন্ট ত্রুটি হবে। দেখো বৃত্তের ক্ষেত্রফল মানে কত হয়, এ ইকুয়াল টু হয় পাই আর স্কোয়ার। ঠিক আছে, যদি মনে করো গোলকের ক্ষেত্রফল হয় সেক্ষেত্রে এ ইকুয়াল টু কি হয় 4 পাই আর স্কোয়ার। অর্থাৎ এখানে এগুলোর সঙ্গে ব্যাসার্ধের সম্পর্ক কি না ভেরিয়াস আর স্কোয়ার, ভেরিয়াস তোমার কি আর স্কোয়ার। ওকে, যদি বলি একটা তোমার কি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য মাপ থেকে ত্রুটি হলো তোমার কি 2%, প্রস্থ মাপ থেকে ত্রুটি হলো 3%, সেখানে কত ত্রুটি হবে, সেখানেও কিন্তু সেম ফর্মুলা লাগবে। সেখানে ধরো এ ইকুয়াল টু বললাম আমি এক্স ওয়াই, এক্সটা দৈর্ঘ্য আর ওয়াইটা প্রস্থ, তার মানে এখানেও কি না এ ভেরিয়াস তোমার কি হয়ে যাচ্ছে দৈর্ঘ্যনিত প্রস্থ। অর্থাৎ এখানে ব্যাসার্ধ তোমার দুবার আসছে আর এখানে দৈর্ঘ্যনিত প্রস্থ আসছে, তাই না। তাহলে এই দুই ক্ষেত্রেই আমরা কি করতে পারি, একটা ফর্মুলা লাগাতে পারি যে এ প্লাস বি প্লাস এ বি বাই 100 এত পার্সেন্ট। যদি বলে গোলকের এই যে গোলকের ব্যাসার্ধ মাপতে গিয়ে বা বৃত্তের ব্যাসার্ধ মাপতে গিয়ে 2% ত্রুটি হলো, তাহলে কি এটাও 2 বিটাও 2। ওকে, তাহলে এ আর বি উভয় জায়গায় বসাবো 2। অথবা যদি বলে যে একবার প্রথমে মাপতে গিয়ে 2%, দ্বিতীয়বার মাপতে গিয়ে 3%, তাহলে একবার বসাবো 2, একবার বসাবো 3। যদি এখানে বলে যে একটা তোমার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য মাপতে গিয়ে 2%, প্রস্থ মাপতে গিয়ে 3%, তাহলে এর জায়গায় 2, বি এর জায়গায় 3। এই বসিয়ে আমরা ক্যালকুলেশন করলেই কিন্তু আমরা সুন্দরভাবে কিন্তু কি পেয়ে যাব না শতকরা ত্রুটির মানটা কিন্তু আমরা তোমার পেয়ে যাব। তাহলে একটা এক্সাম্পল করে আমরা দেখবো, আমরা এক্সাম্পলগুলো দেখি, ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো দেখি, তাহলে এই জিনিসটা আরও আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে, জলের মতো সহজ হয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে এবার আমরা চলে আসবো আমাদের গাণিতিক সমস্যা, শতকরা ত্রুটি বা ক্যালকুলেশন অফ এরর্স থেকে গাণিতিক সমস্যা। দেখো তাহলে তোমাদের প্রথম আমি গাণিতিক সমস্যা দিচ্ছি, যে দেখো তোমাদের যে সিলেবাস থেকে আমি দিচ্ছি। ধরো প্রথমে তোমাকে বললাম যে একটি গোলকের ব্যাসার্ধ মাপতে গিয়ে 2% ত্রুটি হয়, তাহলে গোলকটির আয়তন এবং ক্ষেত্রফল মাপতে গিয়ে কত পার্সেন্ট ত্রুটি হবে। বললাম যে একটি গোলকের ব্যাসার্ধ মাপতে গিয়ে 2% ত্রুটি হয়, তবে তার আয়তন এবং ক্ষেত্রফল মাপতে কত শতাংশ ত্রুটি হবে। ঠিক আছে, তা দেখো বৃত্তের ব্যাসার্ধ মাপতে গিয়ে 2% ত্রুটি হলো,
তাহলে যদি আমরা ধরে নিই যে বৃত্ত নয় গোলক, যদি আমরা ধরে নিই যে গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর, আমরা ধরলাম যে গোলকের ব্যাসার্ধ কত হচ্ছে না আর। এই কোশ্চেনটা 2022-এর নিটেও কিন্তু এসছিল। 2022 যে নিট, সেই নিট এক্সামেও কিন্তু এটা তোমাদের দেওয়া হয়েছে, হয় 22 কিংবা 21 দুটোর মধ্যে একটা, হয় 21 কিংবা 22 নিটে এই কোশ্চেনটা তোমাদের দিয়েছিল। ঠিক আছে, তোমরা 21 অথবা 22 যে কোনো একটা নিটে তোমরা এই কোশ্চেনটা একবার দেখো, দেখবে এই কোশ্চেন তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, দেখো তাই গোলকের ব্যাসার্ধ কত হচ্ছে আর। ওকে, তোমাদের বোর্ড এক্সামে পড়েছে, নিটেও এসছে, বুঝতে পারছো? দেখো কোশ্চেনটা কঠিন কিছু না, কিন্তু না জানলে কঠিন, জানলে সহজ। দেখো তাই গোলকের ব্যাসার্ধ আর, তাহলে বলো এর আয়তন কি হয়? আয়তন ভি ইকুয়াল টু কি হয় না 4/3 পাই আর কিউব। তোমরা জানো 4/3 পাই আর কিউব, একটা গোলকের তোমার আয়তন হয় 4/3 পাই আর কিউব। তাহলে বলো, তাহলে এবার আয়তন মাপতে গিয়ে কি ত্রুটি হবে? তাহলে আমরা কি লিখবো? ডেল্টা ভি বাই ভি ইন্টু লিখবো 100। ঠিক আছে, ডেল্টা ভি বাই ভি ইন্টু 100। এবার বলো যে তোমার আয়তন কত? 4/3 পাই। তাহলে বলো 4/3 পাই এটা কি বলে? কনস্ট্যান্ট। এটা মাপতে গিয়ে তো কারো ত্রুটি হবে না, একটা অন্ধ লোকেও কি করবে, এটা কিন্তু ঠিক করবে, তাই না? বুঝতে পারলে? দেখো কাউকে ছোট করতে কথাটা বলছি না, বাট আমি জাস্ট মিনিং বলছি যে ধরো জানে না, সেও কিন্তু এটা কি করবে না 4/3 পাইয়ের মানটা কিন্তু ভুল করবে না, কারণ এটা একটা সংখ্যা কনস্ট্যান্ট। তাহলে মাপতে গিয়ে কি হবে? এই আর কিউবটা মাপতে গিয়ে কিন্তু আমাদের ভুল হতে পারে। তা কি হবে? আর কিউব, তাহলে মাথায় আছে 3, তা 3 কিভাবে আগে আসবে? পাওয়ার আগে আসে, ইন্টু কি হবে? ডেল্টা আর বাই আর ইন্টু তোমার হয়ে যাবে কি 100। দেখো এই লাইনটা কে বুঝতে পারলে বলো? যে বুঝতে পারোনি সে কমেন্ট করো, কমেন্ট করে জানাও তোমাদের ক্লাসটা কেমন লাগছে, তবে আমি কিন্তু মোটিভেশন পাবো, ক্লাস দিতে পারবো। ঠিক আছে, দেখো ব্যাপারটা কি হচ্ছে? তাহলে ডেল্টা ভি হবে ইন্টু 100 সমান কি হবে? 3 ডেল্টা আর বাই আর ইন্টু 100। দেখো কেউ বুঝলে? তাহলে এটা ভি সমান কি হলো? 4/3 পাই আর কিউব। তাহলে ডেল্টা ভি বাই ভি ইন্টু 100 সমান কি হলো? 3। তাহলে কি 4/3 পাইটা মাপতে কোনো ভুল হবে না? তো এটা কিন্তু ক্যালকুলেশনের মধ্যে আমি নিলাম না, নিলাম কোনটাকে? আর কিউবটাকে। তো 3টা এলো আগে, দিয়ে হলো ডেল্টা আর বাই আর ইন্টু 100। তা দেখো এর ভ্যালুটা আমার দেওয়া আছে, এই ডেল্টা আর বাই আর ইন্টু 100 এর ভ্যালুটা আমার দেওয়া আছে কত না 2%। তাহলে কি করবো আমরা? এই জায়গায় ভ্যালুটা বসিয়ে দেবো। তো 3 ইন্টু কি হয়ে যাবে? 2% ইজিক্যাল টু তোমার কি হয়ে যাবে না 6%। তাহলে 6% হলো কি অ্যান্সার। অর্থাৎ ব্যাসার্ধ মাপতে গিয়ে ত্রুটি যদি হয় 2%, তাহলে এর আয়তন মাপতে গিয়ে ত্রুটি কত হবে না 6%। ঠিক আছে, দেখো গার্লফ্রেন্ডকে মেসেজ করতে গিয়ে তোমাদের কিন্তু কোনো প্রবলেম হয় না, সারাদিন ধরে তোমরা কিন্তু কি করবে? মেসেজ করবে। কিন্তু এখানে তোমাদের কিন্তু একটা মেসেজ করতে তোমাদের খুব কিন্তু খারাপ লাগে, তাই মেসেজটা করো, তোমরা কমেন্ট বক্সে লেখো তোমাদের প্রবলেমগুলো, তবে তো পাবো মোটিভেশন, তাই না? তোমরা আমার ভাইয়ের মতো, ঠিক আছে, ছাত্র বটো প্লাস ভাইও বটো, অবশ্যই আমার দাদা হিসাবে তোমার দেখতে হবে তোমাদের সমস্যাগুলো, আর তোমার সমস্যার কথা যদি না জানাও তাহলে আমি তো জানতে পারবো না, তাই না? তো অবশ্যই কমেন্ট করো। দেখো এবার কি হচ্ছে? ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল কি হয় বলো? তো গোলকের ক্ষেত্রফল কি হয়? দেখো গোলকের ক্ষেত্রফল কি হবে? এ ইকুয়াল টু কি হয় বলো? 4 পাই আর স্কোয়ার হয়। তাহলে একই কনসেপ্ট, তাহলে 4 পাই মাপতে গিয়ে কিন্তু আমাদের কোনো ভুল হবে না, আর স্কোয়ার মাপতে গিয়ে কিন্তু আমাদের ত্রুটিটা হয়েছে। তাহলে কি লিখবো? ডেল্টা এ বাই এ ইন্টু 100 সমান তাহলে কি হয়ে যাবে না 8টা, তাহলে 2 ইন্টু ডেল্টা আর বাই আর ইন্টু তোমার কি হয়ে যাবে না 100। তাহলে কত অ্যান্সার হয়ে যাচ্ছে? 2 ইন্টু 2 সমান হয়ে যাচ্ছে কি 4%। এবার তোমরা বলবে স্যার ক্ষেত্রফল মাপার তো আপনি একটা নতুন নিয়ম আমাদের শেখালেন, বলে সৌম্য স্যার নিয়ম। যদি এটা আমার নিয়ম নয়, এটা আমি শিখেছি, তোমাদেরকে শেখাচ্ছি। তাহলে সেই নিয়মটা যদি তুমি বসাও, অর্থাৎ যে নিয়মটা আমি তোমাদের বললাম, যদি সেই নিয়মে তোমরা হাঁটো, তাহলে কত আসবে অ্যান্সারটা? তোমরা নিজেরাই ক্যালকুলেশন করে বলবে কমেন্টে, দেখবে 4% কাছাকাছি আসছে। দেখো বলেছে ব্যাসার্ধ মাপ থেকে 2% ত্রুটি হলো, তা কি বলেছিলাম? ক্ষেত্র মাপ থেকে ত্রুটি কত হবে? ডেল্টা এ বাই এ ইন্টু 100 সমান কত হবে না এ প্লাস বি প্লাস এ বি বাই 100 এত %। তাহলে এটা কত হবে? 2%। ব্যাসার্ধ মানে স্কোয়ার আসছে, তাহলে স্কোয়ার মানে কি 8টাকে দুবার মাপছি, প্রথমে তোমার 2%, আবার তোমার হবে 2%, অর্থাৎ এটাও 2%, বিটাও কত হবে 2%। তাই কত হয়ে যাচ্ছে? 2 প্লাস 2 প্লাস 2 ইন্টু 2 বাই হচ্ছে কি 100 এত %। তা দেখো কত আসছে? দেখো 2 প্লাস 2 মানে 4, প্লাস কত হয়ে যাচ্ছে 4/100 এত %, তেমন হয়ে যাচ্ছে 4 প্লাস 0.04 এত %, তেমন হয়ে যাচ্ছে 4.04%। তা বুঝতে পারছো? তার অ্যান্সার দুটো কিন্তু কাছাকাছি অ্যান্সার আসছে, তাও দুটো নিয়মই ঠিক, 4.04 এবং 4 কাছাকাছি অ্যান্সার আসছে, দুটোই উত্তরই কিন্তু তোমার সঠিক উত্তর। ওকে বেশ, দেখো
তাহলে আমরা খুব সুন্দরভাবে কিন্তু এই কনসেপ্ট লাগিয়ে এই অঙ্কটা করতে পারলাম। তাহলে এই কোশ্চেনটা কিন্তু খুব টাফ কোশ্চেন ছিল না, বুঝতে পারলে। এবার চলে যাব আমাদের পরবর্তী গাণিতিক সমস্যাতে। তোমরা সুন্দর করে লেখো, নোট করো এবং বারবার জিনিসগুলোকে রিভিশন করো, বোঝার চেষ্টা করো। কনসেপচুয়াল সাবজেক্ট এটা একটা, এটাকে আয়ত্ত করতে হবে, জিনিসটাকে বুঝতে হবে, নিজের রক্তের মধ্যে মিশিয়ে ফেলতে হবে, তবেই তুমি কিন্তু বীর যোদ্ধার মতো কিন্তু এগিয়ে যেতে পারবে। ডিমোটিভেট হলে চলবে না। সায়েন্স যখন নিয়েছো তখন তোমাকে কিছু একটা করে দেখাতেই হবে। হেরে গেলে কিন্তু চলবে না, হেরে গেলে তুমি কিন্তু হারাপাটি হয়ে যাবে। জিতে থাকতে হবে, ওকে। দেখো, জিততে হবে, জীবনে হেরে গেলে চলবে না। দেখো দেখো এবার চলে যাব আমাদের পরবর্তী গাণিতিক সমস্যা। দেখো পরবর্তী গাণিতিক সমস্যা কি আমরা সমস্যা করব, দেখো কি সমস্যা আমরা করতে পারি। দেখো ধরো একটা দিচ্ছি, ধরো তোমাদের যেই মেনে একটা কোশ্চেন এসেছিল 2015 সালে। কোশ্চেনটা হচ্ছে যে, কোশ্চেনটা বলছে একটি সরল দোলকের দোলনকাল, একটি সরল দোলকের দোলনকাল t ইকুয়াল টু 2 পাই ইন্টু রুট ওভার অফ L বাই জি। ওকে, L বাই জি। এখানে কি হচ্ছে বলো তো, টিটাকে বলা হচ্ছে দোলনকাল, এলটা কি বটে দোলকের দৈর্ঘ্য, এবং জিটা কি না অভিকর্ষজ ত্বরণ। এবার কি বলেছে, বলছে 1 মিলিমিটার সঠিকতা, 1 মিলিমিটার সঠিকতা সহ 1 মিলিমিটার সঠিকতা সহ এল এর নির্ণীত মান কত বলছে না 2.0 সেন্টিমিটার। ওকে, বলছে 1 সেকেন্ড পর্যন্ত অংশাঙ্কিত একটি হাত ঘড়ি ব্যবহার করে 100টি দোলনের জন্য নির্ণীত সময় 90 সেকেন্ড। জি এর শতকরা ত্রুটি কত হবে? শতকরা ত্রুটি কত হবে? এটা তোমাদের যেই মেনে আসা কোশ্চেন 2015, বেশি দিনকার কোশ্চেন নয়, রিসেন্ট কোশ্চেন। বলছে একটা সরল দোলকের দোলনকাল টি ইকুয়াল টু 2 পাই রুট L বাই জি, 1 মিলিমিটার সঠিকতা সহ এল এর নির্ণীত মান হচ্ছে 20 সেন্টিমিটার। 1 সেকেন্ড পর্যন্ত অংশাঙ্কিত একটি হাতঘড়ি ব্যবহার করে 100টি দোলনের জন্য নির্ণীত সময় হচ্ছে 90 সেকেন্ড। তাহলে জি এর শতকরা ত্রুটি কত হবে? দেখো ওটা তোমার বুঝতে হবে। প্রথমে সরল দোলকটা বুঝতে হবে, সরল দোলক জিনিসটা কি। দেখো ব্যাপারটা হচ্ছে একটা সরু সুতো নিলাম একটা, এবং সে সুতোতে একটা নিরেট লোহার বলকে ঝুলিয়ে দিলাম। সুতোটা কি বটে না টানলে কিন্তু বাড়বে না, অর্থাৎ নন স্ট্রেচেবল একটা আমরা সুতো নিয়েছি, একটা বলকে তোমার ঝুলিয়ে দিয়েছি। এবার যদি বলটাকে যদি কি করা হয় ম্যাক্সিমাম 4 ডিগ্রি নিয়ে গিয়ে যদি বলটাকে ছেড়ে দেওয়া হয়, তাহলে বলটা কি হবে দুই পাশে কিন্তু দুলতে থাকবে, তাই না? এইভাবে দুলতে থাকবে, একবার এদিক 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 করে দুলবে। তো এটাকে বলবো সিম্পল পেন্ডুলাম, অর্থাৎ সরল দোলক। সব থেকে সিম্পল ভাবে কি করেছি এটাকে তৈরি করেছি। তাহলে এই সুতোর যে দৈর্ঘ্য যেখানে বাঁধা আছে এখান থেকে বলের কেন্দ্র অবধি, এটাকে বলা হচ্ছে এল। ওকে, এলটা কি বটে না
ওই দোলকের দৈর্ঘ্য, অর্থাৎ যেখান থেকে বাঁধা আছে এটা বলা আলম্ব বিন্দু এবং বলের যে মিডিল পয়েন্ট ততটা হচ্ছে এল। ওকে, আর এখানে জিটা কি বটে না, এটা তোমার হচ্ছে তোমার কি না তোমার অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বা তোমার অভিকর্ষজ ত্বরণ, আর টিটা কি টাইম পিরিয়ড অথবা পর্যায়কাল বা দোলনকাল। অর্থাৎ ধরো এই পয়েন্ট থেকে যাত্রা সে করলো, এটা এ পয়েন্ট তুমি ধরে নাও, এটা ও এটা বি, তাহলে এ থেকে বিতে গেল আবার এতে ফিরে এলো, এটা করতে যে টাইম লাগছে তাকে বলা হচ্ছে পর্যায়কাল অথবা দোলনকাল। আর এই এ থেকে বি গিয়া বিতে আসতে এটাকে বলা হচ্ছে একটা পূর্ণ দোলন অথবা কমপ্লিট অসিলেশন। ঠিক আছে, বাস, তাহলে মোটামুটি একটা কনসেপ্ট তোমরা পেলে। এবার কি দিয়েছে না, দিয়েছে টি ইকুয়াল টু 2 পাই রুট দিয়েছে কি এল বাই জি দিয়েছে। ওকে, তাহলে কি করতে হবে, জি এর মানটা বের করতে হবে আমাকে। তাহলে কি হবে, তুমি বোথ সাইডে স্কোয়ার করে দাও, টি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হলো না 4 পাই স্কোয়ার ইন্টু এল বাই হলো জি। তাহলে জি ইকুয়াল টু তাহলে কি হয়ে যাবে না 4 পাই স্কোয়ার এল বাই তোমার হলো কি টি স্কোয়ার, এটা আমরা পেলাম। এ বলো জি মাপতে গিয়ে ভুল কত হবে, তাহলে ডেল্টা জি বাই জি ইন্টু 100, তাহলে 4 পাইটা স্কোয়ারটা কনস্ট্যান্ট বটে, এটাকে বাদ দিয়ে দাও, তাহলে হয় এল মাপতে গিয়ে ভুল হবে এবং টি স্কোয়ার মাপতে গিয়ে ভুল হবে। তো এল মানে কি ডেল্টা এল বাই এল হলো, আর টি স্কোয়ারটা কি হবে 2 আসবে সামনে, ডেল্টা টি বাই টি হবে ইন্টু হবে 100। দেখো তোমরা বুঝতে পারলে কিনা বলো। দেখো 4 পাই স্কোয়ারটা মাপতে কিন্তু ভুল হবে না, কারণ এটা কনস্ট্যান্ট, মাপতে ভুল হবে এল আর তোমার টি মাপতে গিয়ে। এলটা কি হলো ডেল্টা এল বাই এল হলো, আর টি স্কোয়ারটা কি হলো সামনে চলে হলো আগে পাওয়ারটা ডেল্টা টি বাই টি ইন্টু 100। এবার কোনটা কি বোর্ডে ভ্যালু দেখো, বলছে 1 mm সঠিকতা সহ এল এর নিম্নতম মান হচ্ছে এটা, অর্থাৎ এল মাপতে গিয়ে সব থেকে নিম্নতম মান কত পাই আমরা, যে স্কেলটা দিয়ে মাপি না 1 মিলিমিটারের একটা স্কেল, তার মানে ওই স্কেলটা সব থেকে ক্ষুদ্রতম মান কত 1 মিলিমিটার। তাহলে সব থেকে যদি বেশ কম ভুল হয় তাহলে কত পাবো 1 মিলিমিটার ভুল হবে, তাহলে এখানে ডেল্টা এল এর মান কত হবে 1 mm, আর এলটা কত না 20 সেন্টিমিটার। তাহলে এমএমটাকে তোমার সেন্টিমিটারে করে নিতে হবে, তো কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। তাহলে সেন্টির পর কি আসছে মিলি আসছে, তো মিলি থেকে সেন্টি করতে কি করতে হবে 10 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 0.1 সেন্টিমিটার হয়ে গেল এটা। ওকে, এবার কি বলেছে 1 সেকেন্ড পর্যন্ত অংশাঙ্কিত, অর্থাৎ সব থেকে যে হাত ঘড়িটা আমি ব্যবহার করেছি সেই হাত ঘড়িটাতে সব থেকে লোয়েস্ট মান কত 1 সেকেন্ড, তার মানে ডেল্টা টিটা কত না হবে 1 সেকেন্ড দিয়ে 100টি দোলনের জন্য নির্ণীত সময় কত 90 সেকেন্ড, অর্থাৎ মোট টাইম কত টি ইকুয়াল কত 90 সেকেন্ড। তাহলে এখানে এই সংখ্যাটা কিন্তু নিয়ে আমাদের কোনো কাজ নেই, এই সংখ্যাটা কি বলছে 100টি দোলন হয়েছে তার জন্য মোট টাইম কত 90, তাহলে আমি যদি টাইমটা নিয়ে নিই তো সংখ্যাটা আমার নেওয়ার লাভ নেই, তাহলে সংখ্যাটা আমার আমি নিলাম না, মোট সময়টা আমি কিন্তু নিয়ে নিলাম। এবার কি করব, এগুলো এখানে মানগুলো বসিয়ে দেবো, তাহলে ডেল্টা এল এর জায়গায় তোমরা বসাও 0.1, এলটা বসাও কত 20 প্লাস 2 ইন্টু 1/90 ইন্টু হয়ে গেল কত 100। দেখো ক্যালকুলেশন করলে কত আসবে বলো, ক্যালকুলেশন করলে কত আসবে বলো, ক্যালকুলেট তোমরা করবে বাড়িতে, ক্যালকুলেট করলে এই ভ্যালুটা আসবে তোমাদের 2.72%, এটা আসবে অ্যান্সারটা 2.7 বা 2.72% আসবে অ্যান্সার। ভালো জিনিসটা বুঝে নাও। দেখো বুঝতে না পারলে আমাকে তোমরা কমেন্ট করবে, আমার টেলিগ্রামের চ্যানেল আছে, তোমরা ওই চ্যানেলের আমি লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেই চ্যানেলটাতে যুক্ত হয়ে থাকো, সমস্ত ক্লাসের লিঙ্ক আমি ওখানে দিই, নোট দিই এবং তোমাদের সমস্যাগুলো আমাকে ওখানে জানাতে পারো। দেখো এই যে ব্যাপার, দেখো চলে যাব আমাদের পরবর্তী গাণিতিক সমস্যা। চলে যাব আমি আমাদের পরবর্তী গাণিতিক তোমার সমস্যাতে। দেখো ধরো তোমাদের বলল যে একটি বস্তুর ভর মাপতে গিয়ে বলল 2% এবং বেগ মাপতে গিয়ে তোমাদের বলল 0.5% ত্রুটি হয়, ঠিক আছে। তবে ওই বস্তুর
গতিশক্তি মাপতে গিয়ে কত শতাংশ ত্রুটি হবে। ওকে, তাহলে বলছে একটি বস্তুর ভর মাপতে গিয়ে 2%, বেগ মাপতে গিয়ে কত 0.5%। তাহলে ভর মাপতে গিয়ে 2%, বেগ মাপতে গিয়ে 0.5% ত্রুটি হলো। তাহলে গতিশক্তি মাপতে কত শতাংশ ত্রুটি হবে? তার মানে কি বেগ মাপতে গিয়ে, তা ভরকে আমরা কি লিখি এম দিয়ে, তাহলে ডেল্টা এম বাই এম ইন্টু 100 সমান কত দেওয়া আছে 2%। আর বেগ মানে কি ভি দিয়ে লিখি আমরা, ডেল্টা ভি বাই ভি ইন্টু 100 কত দেওয়া আছে না 0.5%। এ বলো গতিশক্তি বা কাইনেটিক এনার্জির ফর্মুলা কি হয়? কোনো একটা বস্তুর গতিশক্তির ফর্মুলা কি হয়? ই ইকুয়াল টু কি হয় হাফ এম ভি স্কোয়ার। এটা তোমার কি বটে না ওই বস্তুটার গতিশক্তির ফর্মুলা। তাহলে বলো তাহলে ডেল্টা ই বাই ই ইন্টু 100 কত হবে? দেখো হাফ হচ্ছে একটা কনস্ট্যান্ট, মাপতে গিয়ে ভুল হবে না, তাহলে এম মাপতে গিয়ে ভুল হতে পারে, ডেল্টা এম বাই এম হলো, ভি এর মাথায় স্কোয়ার আছে, তা 2 ইন্টু ডেল্টা ভি বাই ভি ইন্টু তোমার হলো কত 100 হয়ে গেল, তাই না? তাহলে দেখো ডেল্টা এম বাই এম বা তুমি লিখতে পারো সেপারেটলি, তুমি লিখতে পারো যে ডেল্টা এম বাই এম ইন্টু 100 প্লাস 2 ইন্টু ডেল্টা ভি বাই ভি ইন্টু 100। দেখো ডেল্টা এম বাই ইন্টু 100 ভ্যালু দেওয়া আছে 2%, তাহলে হলো 2% প্লাস 2 ইন্টু ডেল্টা ভি বাই ভি ইন্টু 100 কত দেওয়া আছে না 0.5%, তাহলে 0.5%। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে না 2% প্লাস 2 ইন্টু হয়ে গেল 0.5%, তেমন হয়ে গেল কেটে যাবে, তাহলে 2 প্লাস 1% সমান হয়ে কত 3%। অর্থাৎ গতিশক্তি বা কাইনেটিক এনার্জি মাপতে গিয়ে কি হয়ে যাচ্ছে 3% কে ত্রুটি হয়ে যাচ্ছে। অর্থাৎ ওই অবজেক্টটার মাস মাপতে গিয়ে হচ্ছে 2%, ভেলোসিটি বা বেগ মাপতে গিয়ে কত হয়ে যাচ্ছে 0.5%, তাহলে কাইনেটিক এনার্জি মাপতে গিয়ে কত ত্রুটি হবে না 3%। ওকে, এই যে ব্যাপার। এবার চলে যাব আমি আমাদের আজকের এই ক্লাসের লাস্ট কোশ্চেন। ওকে, যদি আরও তোমরা এরকম প্রবলেম এবং সলিউশন তোমরা চাও পেতে, অবশ্যই তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে আমাকে জানাও যে দাদা বা স্যার আরও আমাদের ক্লাস দরকার আছে, তুমি বা আপনি যা বলবে তোমরা কন্টিনিউ করো এটা, ঠিক আছে? তাহলে আমি আরও তোমাদের ক্লাস দেব। ওকে, দেখো তাহলে এবার আমরা একটা কোশ্চেন নিচ্ছি যে একটা বস্তুর ভরবেগ মাপতে গিয়ে 50% ত্রুটি হলো, তাহলে তার গতিশক্তি মাপতে গিয়ে কত পার্সেন্ট ত্রুটি হবে? দেখো তাই বলছে একটা বস্তুর ভরবেগ মাপতে গিয়ে, ভরবেগকে কি বলা হয় না মোমেন্টাম বলা হয়। অর্থাৎ এখানে লিনিয়ার মোমেন্টামের কথা বলা হয়েছে, অর্থাৎ সরলরেখা বরাবর চললে বস্তু যে মোমেন্টাম তৈরি হয়, অর্থাৎ ভর ইন্টু বেগ। একটা বস্তুর ভরবেগ মাপতে গিয়ে ত্রুটির পরিমাণ হচ্ছে কত 50%, তবে গতিশক্তি মাপলে কত শতাংশ ত্রুটি হবে? ওকে, তাহলে ভরবেগ এবং গতিশক্তি, তাহলে ভরবেগের সঙ্গে বলছে মাপতে গিয়ে ত্রুটি হয় 50%, গতিশক্তি মাপতে গিয়ে কত শতাংশ ত্রুটি হবে? তাহলে আমাকে দেখতে হবে যে ভরবেগের সঙ্গে গতিশক্তির সম্পর্কটা কি। দেখো ব্যাপারটা হচ্ছে আমরা জানি গতিশক্তি ই ইকুয়াল টু কি জানি না হাফ এম ভি স্কোয়ার, এটা আমরা জানি। এবার একটা কাজ করো, এই ইকুয়েশনটা বোথ সাইডে তুমি মাস দিয়ে গুণ করো, তাহলে এদিকেও এম দিয়ে গুণ করলাম, এদিকেও আমি যদি এম দিয়ে গুণ করি তাহলে এম স্কোয়ার বি স্কোয়ার তোমার হয়ে যাচ্ছে। তাহলে দেখো এম ই সমান তাহলে কি হয়ে যাচ্ছে হাফ অফ এম ভি তার স্কোয়ার হয়ে যাচ্ছে। আর এম ভি মানে কি মোমেন্টাম বা ভরবেগকে আমরা পি দিয়ে লিখি, তাহলে হয়ে গেল পি স্কোয়ার। তাহলে কি হয়ে যাচ্ছে, তাহলে দেখো তাহলে ই সমান তাহলে কি হয়ে যাচ্ছে না হয়ে যাচ্ছে পি স্কোয়ার বাই 2m। তো এটা হয়ে গেল কাইনেটিক এনার্জির সাথে অর্থাৎ গতিশক্তির সঙ্গে ভরবেগ এবং বেগের সম্পর্ক, ঠিক আছে? তার মানে কি পাচ্ছি, পেয়ে যাচ্ছি ই ভেরিজাস পেয়ে যাচ্ছি কি পি স্কোয়ার। দেখো পি স্কোয়ার, তাই না? কারণ কি এখানে এম মাপতে গিয়ে কোনো ত্রুটি কিন্তু বলা নেই, তার মানে কি ভর মাপতে গিয়ে কোনো ত্রুটি হয়নি। আর হাফ
টুটা তো কনস্ট্যান্ট বুঝতে পারছো। তা দেখো তাহলে পি মাপ থেকে ত্রুটি কত 50%, তাহলে এটা সেই তোমার ক্ষেত্রফলের নিয়ম, সেই সুময়সের নিয়ম যেটা তোমার বললাম, অতি সহজে তোমার নিয়মটা পারবে। তাহলে পি স্কোয়ার অর্থাৎ পি মাপতে গিয়ে একবার কত হয়েছে 50%, আবার কত 50%, তার মানে কি স্কোয়ার আছে। তাহলে এখানে কি ফর্মুলা তুমি লাগাবে, a প্লাস বি প্লাস এ বি বাই 100, অর্থাৎ ডেল্টা ই বাই ই ইন্টু 100 সমান এই ফর্মুলাটা আমাকে লাগাতে হবে। তাহলে এটা কত 50, বিটা কত 50 প্লাস 50 ইন্টু 50 বাই 100, এত হয়ে গেল কি পার্সেন্ট। তাহলে হয়ে যাচ্ছে কত 50 প্লাস 100, আর এটা কত হয়ে গেল 5 মানে 25%, হয়ে যাচ্ছে 125%। বুঝতে পারলে? তাহলে এর বুঝতে পারছো তাহলে এর ভরবেগ মাপতে গিয়ে যদি ত্রুটি হয় 50%, তাহলে গতিশক্তি বা কাইনেটিক এনার্জি মাপতে কত ত্রুটি হচ্ছে না 125% অথবা 125%। বুঝতে পারলে? তাহলে তোমাদের আশা করি আমি কনসেপ্টটা ক্লিয়ার করতে পারলাম।